আমরা আসলে এনজয় করার চেষ্টা করব যে আমার এটা তো রোল প্লে বলছি, তো কাজেই এখানে হয়তো আমি একটা সিনারিও বলবো, আপনাদের দেখাবো, আপনারা স্পন্টেনিয়াস হবেন আশা করি প্র্যাকটিসের জন্য। সবাইকে হয়তো শেয়ার করার সুযোগ হবে না, আমরা হয়তো মেল ফিমেল জেন্ডার থেকে এই কাজটা করব। আর স্যারকে বলবো স্যার ইভালুয়েশনটা করবেন, আমিও চেষ্টা করব রোল প্লেয়ার হিসেবে আমার অবজারভেশনটা আপনাকে বলার জন্য। আজকের এই প্রথম ক্লাসটা আসলে এভাবেই হবে। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তাহলে আমার মনে হয় আমরা সরাসরি চলে যাই আমাদের বিজনেসে। আপনাদের মধ্যে কে ভিডিও শেয়ার করতে চাচ্ছেন? ভিডিওটা পরে শেয়ার করব। আচ্ছা, তাহলে আমরা প্রথম শুরু করি রোল প্লে দিয়ে। এমন রোল প্লেটা কন্ডাক্ট করবে ডক্টর ওসমান গনি, মোহাম্মদ ওসমান গনি। আপনি শুরু করেন। তাহলে আমি একটু প্রিপারেশনের জন্য আমাকে ওনারা যদি হেল্প করেন, দুটো চেয়ার সামনে যদি কিভাবে দেওয়া যায় বসার জন্য। হ্যাঁ, একজন ডক্টর একজন পেশেন্ট হিসেবে স্যার একটু সাদা কাগজ যদি প্রোভাইড করা যায় আর কি, আমাকে একটা স্যারকে একটা জাস্ট পয়েন্ট গুলো লেখা। আপনাদের এমনি হয়তো যেটা হবে কনসালটেশনের সময় দুজন একটু মেন্টালি রেডি হবেন, ওয়ান ফিমেল কলিগ ওয়ান মেল কলিগ। থ্যাংক ইউ স্যার। তো সেখানে ট্র্যাডিশনালি আমরা তো জানি, আপনি একদিন বললেন যে আন্ডার গ্রাজুয়েটে আমাদের যে অভাবটুকু আছে, এটা আমার ক্ষেত্রে তো ঘটেছে। এবং আমি এখন একটা মেডিকেল কলেজের টিচার, আমি মানে খুব বেশি ফিল করলেও করতে পারি না, তো বেশি আমাদের স্ট্রাকচারটা আমাদেরকে সাপোর্ট করে না। ওদের সেই গদ বাঁধা আমরা যেভাবে আইটেম পড়ে কিছু মুখস্থ করে পাশ করে আসছি, এখনো ওইভাবেই চলছে। আমার কলেজে হয়তো আমার জন্য কিছু ফলোয়ার তৈরি হয়েছে, আমার ছোট্ট পরিসরে, তো একেবারে নগণ্য কিছু স্টুডেন্ট। এই জন্যই আমরা সোশ্যাল মিডিয়াতে কিছুটা দ্বারস্থ হয়েছি, এবং এই ইউনিভার্সিটিতে এই সুযোগটা পাওয়া আমার জন্য গর্বের মনে করি আর কি। আমি তো এই প্রতিষ্ঠানের নই সরাসরি। তো কাজে আপনারা একটু দেখার চেষ্টা করবেন, এবং যে কোনো একজন, ইফ আই রিকোয়েস্ট সামওয়ান ফ্রম দ্য মেল কলিগ, প্লিজ কে আসবেন আমার সাথে কথা বলা? শুধু আপনি আসবেন কি? তাহলে এই কনসালটেশনের বসার যে কায়দা, সেটা কিভাবে আপনারা হয়তো দেখেছেন, এবং আমাদের যে প্ল্যাটফর্মে যে গ্রুপটা আছে, কিছু কিছু পোস্ট হয়তো কারো চোখে পড়তে পারে, কিভাবে বসতে হয়, ওই পোস্টগুলো দেওয়া হয়েছে। তো আপনি যদি ডাক্তার হন তাহলে আপনি ওখানে বসতে পারেন, আমি ধরেন পেশেন্ট এখানে বসলাম, হ্যাঁ আইডিয়ালি। তা আপনি একটু ওইদিকে ঘুরেই বসেন, তাহলে আপনার কথাগুলো ওনারা শুনতে পাবেন। না, ওইদিকে আমার দিকে মুখ করেই বসেন, আমি একটু এইদিকেই বসি। এবং এই ডিসটেন্সটা কত হবে কারো জানা আছে? ডক্টর আখের যদি বলেন, এই ডিসটেন্সটা জানা নাই। এই ডিসটেন্সটা একটা সেফ ডিসটেন্স, মানে হাত দিয়ে নাড়াচাড়া করার সময় যেন গায়ে না লাগে। ইউজুয়ালি ইট উইল বি অ্যারাউন্ড 1 মিটার এরকম। এবং এটা এভাবে হবে না, মানে সামনাসামনি এভাবে বসা হবে না, কারণ এভাবে বসলে একটা ফিয়ার কাজ করে, পুলিশ এবং চোরের কথা বলার মতো, সরি টু সে, এরকমই মনে হয় আর কি। এই জন্য এটা একটু অ্যাঙ্গুলার হয়ে থাকে, এইভাবে একটু অ্যাঙ্গেল হয়ে থাকে। এবং বসার সময় যেমন ধরুন আমরা যেভাবে বসেছি, এক একটা কিন্তু এক এক ভাবে বসেছি। আইডিয়ালি টু সিট ইজ লাইক দ্যাট, প্যারালালি, পা দুটো ফ্লোরের উপরেই থাকবে এরকম। রোগী কিভাবে বসবে এটা ওনার ব্যাপার, রোগী তো প্রফেশনাল না, আমরা তো প্রফেশনাল। কাজে আমার কথা বলা, বসার কায়দা, এর মধ্যে একটু ভিন্নতা, একটু প্রফেশনালিজম থাকবেই। এই হচ্ছে ব্যাপার। আপনারা লক্ষ্য করেন যে যখন চেম্বারে পেশেন্ট আসেন, পেশেন্ট কিন্তু নিজে ঢুকেন, আমরা চেম্বারেই বসে থাকি। কিন্তু আমরা যখন লার্নিং ভিডিও গুলো গতদিন আমরা একটু দেখানোর চেষ্টা করেছি, আপনাদের খেয়াল আছে, ওটা তো পরীক্ষার জন্য তৈরি করা ছিল। ডক্টর হয়তো চেম্বারে ঢুকে, তো ওখানে ও ছিল না, যাই হোক আমি মডিফিকেশনে বলেছিলাম। তো যখন রোগী আসেন, এখন অ্যাড্রেস করব কিভাবে? আমি একটু যদি বলি, আমরা কি নিজেরা উইশ করেছি রোগীকে শুরুতে, না রোগী আমাকে উইশ করেন? এক্সপেরিয়েন্স কি বলে? আমরা হয়তো বসে আছি যে রোগী এসে আমাকে গুড মর্নিং, আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার বলবেন। আসলে এটা তো আমিও বলতে পারি। আমরা কতটুক অভ্যস্ত, বা আমরা কতটুক বলেছি আন্ডার গ্রাজুয়েট লাইফে, যেটা হয়তো আপনারা এখানে এসে লক্ষ্য করছেন। অ্যাজ এ হিউম্যান, ইজ এ কাউন্টার পার্ট, ওনার তো ইনফিরিয়র হওয়ার কোনো কারণই নাই, তাই না? রেদার আমি যদি বলি তারা আমাকে টাকা উপর থেকে দেয়, আমি নিচ থেকে নেই। আই ওয়াজ ইন দ্য ডাউন রিয়েলি, এবং এটা নিয়ে আমার দিন চলে। ব্যাপারটা তো এরকমই। কাজে আমি কেন তাকে ইনফিরিয়র ভাবি? গ্রামে হেলথ কমপ্লেক্সে যারা কাজ করেছে, আমিও কিছুদিন করেছে, ওরা তো বসতেই চায় না। আমার অভিজ্ঞতা, এসে যে বসবেন রোগী, একটা ছেলে আমার এখনো মনে পড়ছে, ইজ মেনি ইয়ার্স বিফোর, ইন 99, বসতে বলার পরে বসে না। কেন বসে না? ও ভয় পাচ্ছে ডাক্তার পাশে বসতে। বসতে বললে, ছেলেটা বসো, তোমার কি অসুবিধা, বসো, আবার উঠে যাচ্ছে। এর মানেটা কি? এর মানে হলো ওই পেশেন্ট আমি ডক্টর হিসেবে খুব কমফোর্ট ফিল করছে না। কাজেই
আপনাদের যে ওই যারা দেখেছেন ফেসবুকে 23 রুলস যে আছে তার মধ্যে একটা হলো পেশেন্টকে ইজি করা, উনি এসে যেন বলেন। তো আজকের এই কনসালটেশনে ওই 23টা পয়েন্টের হয়তো বেশিরভাগ আমি একটু একটু বলার চেষ্টা করব, আপনারা লক্ষ্য করবেন। জানি না এটা মুখস্থ করার বিষয় না, যারা একটু দেখে এসেছেন তার জন্য কাজে লাগবে, হয়তো ইন্টেনশনালি এই পোস্টগুলো দেওয়া হয়েছে 23টা পয়েন্টস। প্রথম হচ্ছে গ্রিট এন্ড মিট অথবা মিট এন্ড গ্রিট হোয়াটএভার। তো রোগী আসলে কিভাবে শুরু হবে, ধরেন আমি রোগী, আমি আজকে হয়তো একজন মহিলার রোল প্লে করি, মিসেস, এটার কারণ বলবো কেন, মিসেস জান্নাত আরা, ওনার বাড়ি হচ্ছে নোয়াখালী। স্বভাবত নোয়াখালী লোক চিটাগং ঢাকা সবখানেই তো পাওয়া যায়, এটা কালচারাল একটা ব্যাপার আছে। উনি একজন গৃহবধূ, ধরেন 50 বছর বয়স, 48 বছর বয়স। তো আপনি হয়তো প্র্যাকটিস করছেন ওই এলাকায় বা পোস্টেড হয়েছেন, অথবা আপনি ওই এলাকারই লোক, তাহলে কালচারটা আপনার জানা থাকবে। কিন্তু আপনি যদি অন্য এলাকার লোক হন, কালচার সবটা জানা নাও থাকতে পারে। তবে নোয়াখালী জেলাটা সিলেক্ট করার উদ্দেশ্যে এই কালচার সবাই আমরা জানি। এটা হয়তো খুব পঞ্চগড় কুড়িগ্রামের লোক ঢাকায় হয়তো কম থাকতে পারে, সেজন্য এটা সিলেক্ট করা। এবং উনি মিডল এজেড লেডি, তো উনি এসে ওনার কষ্টগুলো বলবেন, আপনি এখন বাকিটা করবেন। হ্যাঁ, তাহলে আমার নামটা যদি আপনার মনে থাকে, মিসেস জান্নাত আরা বা জান্নাত, যাই হোক, যেভাবে আপনি চেম্বারে, আপনি তো কাগজে নোটও করতে পারেন, আপনি আরো আগেও যেতে পারেন টেবিলটা ইউজ করার জন্য। মানে ইন দ্য চেম্বার ইউ আর রাইটিং সামথিং ইন দ্য প্যাড, ইউ প্রেসক্রিপশন প্যাড, আপনি লেখেন। আপনারা একটু নোট করবেন যে কোথায় আপনার আলোচনার বিষয়গুলো থাকে, যে এই কনসালটেশনের মধ্যে হয়তো এটা হলে ভালো হতো, এটা হলে ভালো হতো। তা আমি ভাববো যে প্রথম দিকে একটু সেক্টর ওয়াইজই করি, পরে যিনি আসবেন উনি ফ্লুয়েন্টলি করবেন। সেক্টর ওয়াইজ মানে যেখানে হয়তো আমার কাছে মনে হচ্ছে সাজেশন থাকা দরকার, আমি হয়তো সাথে সাথে একটু কারেক্ট করে আবার প্র্যাকটিস করতে দিব আপনাকে, চেষ্টা করবো আর কি। তাহলে ভালো হবে, নাহলে আমারও মনে থাকবে না পুরোটা হয়ে যাওয়ার পরে। স্যারও যদি কাইন্ডলি একটু নোট করেন ভালো হবে আর কি। তো এটা বলার সময় এই মাইকটা কিভাবে, এখন একটা মাইক পদে সমস্যা হয়েছে, দুটো থাকলে হয়তো আমরা দুজনে কথা বলতে পারতাম। হ্যাঁ, আমি একটু লাউড হয়ে যাই তাহলে, না? মাঝখানে একটা ছোট্ট টেবিল দেওয়া যাবে, ছোট্ট টেবিল এখানে রাখার মতো, বা একটা চেয়ার, তাহলে আমি মাঝখানে রাখতে পারি। যদিও আইডিয়াল একটা ব্যারিয়ার থাকার কথা নয়, কিন্তু হ্যাঁ, আপনারা এটাকে রংলি নেবেন না যে এটা আমরা এটা রাখার জন্য রাখছি, এরকম সামনাসামনি থাকবে। আপনি আপনার ওখানে থাকবেন, রোগী তো আসবে। এবং আনফরচুনেটলি এই পেশেন্ট ডেকোরেশনটা শুদ্ধ হয়নি, ডক্টরের হাতে এভাবে আছেন হয়তো দুটোই, সরি ঠিকই আছে, সমান, কিন্তু দেখেন হাতলওয়ালা চেয়ার, রোগীর চেয়ারটা ওনার সাথে ডিফারেন্ট হবে না, অলমোস্ট ইকুইভ্যালেন্টই হবে, অথবা আরো ভালো হতে পারে। উনি তো মেহমান আমার কাছে, এই অর্থে বলছি আর কি। তো আমি যদি এভাবে বসি, এটা মাঝখানে দেয়ার শুড বি নো বেড, মানে নো বেরিয়ার, একটা টেবিলও থাকবে না, কিছুই থাকবে না, এরকমই অ্যারেঞ্জ করা দরকার। যাই হোক, এখন যদি এটা এভাবে রাখি, আমি ধরেন আমি তো চেম্বারে ঢুকবো, তাই না? আমি যদি মাইক থেকে আসছি, রুগী সিরিয়াল নিয়ে আসছে, তারপরে ঢুকলাম। এখন আপনি কিভাবে করবেন না আপনার ব্যাপার। হ্যাঁ, আসসালামু আলাইকুম, বসুন প্লিজ। ধন্যবাদ আপনাকে। আপনার নামটা জানতে পারি? আমার নাম ডাক্তার জান্নাত আরা। আমার বয়স 48 বছর। আমার কাছে আসছেন কোনো কষ্ট নিয়ে? প্লিজ বি লাউড। আপনি আমার কাছে আসছেন যে কষ্ট নিয়ে, কাইন্ডলি আমাকে একটু বলবেন আপনার কষ্টগুলো। জি ডাক্তার সাহেব, আমার আসলে বুক ধরফর করে অনেকদিন, প্রায় 5-6 মাস হলো, জ্বালাপোড়া করে, মাথার তালু জ্বলে। আমি কিছু ওষুধপত্র খেয়েছি ফার্মেসি থেকে নিয়ে, কোনো লাভ হচ্ছে না আমার, এই জন্য আপনার সাথে দেখা করা। আপনার এই বুক ধরপড়ানি মোট কতদিন হলো? 5-6 মাস হয়ে গেল। তার সাথে কি আপনার আর কোনো সমস্যা হচ্ছে? আপনার শ্বাস নিতে কষ্ট হচ্ছে বা আর কোনো সমস্যা, অতিরিক্ত ঘাম হওয়া বা এরকম কোনো কিছু হচ্ছে? মাঝে মাঝে এরকমও হচ্ছে, ঘামটাও হচ্ছে আসলে, মাথা ঘুরাচ্ছে সাথে? হ্যাঁ, মাথা ঝিমঝিমও করছে। কখনো কি এমন হয়েছে যে আপনি মাথা ঘুরে পড়ে গেছেন, চোখ মুখ অন্ধকার হয়ে গেছে? না, আপনার তেমন পড়ে যায়নি আসলে, পড়ে যাবো এরকম মানে ভাব হচ্ছে। আপনাকে কি খুব দুর্বল মনে হয়? তারপরে ফিলিং টায়ার্ড, আপনি কি টায়ার্ড ফিল করেন এরপর? সেটা একটু মাঝে মাঝে মনে হয়, ঘরের কাজকর্ম করি, সংসারের কাজ তো থাকে। আমি আরো কিছু জিনিস আপনার কাছে জানতে চাইবো, যদি আপনার কোনো আপত্তি না থাকে। জি জি জি। আপনি যে ওষুধ খাইছেন এটা হয়তো এটার জন্য, আপনার অন্য কোনো রোগ, আপনার প্রেসারের সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, হার্টের সমস্যা বা হাঁপানি রোগ, অন্য কোনো সমস্যা কি আপনার আছে? না, এরকম কোনো সমস্যা নাই, মাঝে মধ্যে জ্বর কাশি হলে ডাক্তারের কাছে যেতাম, তারপরে ভালো হয়ে যেত। আপনি বয়স তো বললেন
48 48 হ্যাঁ, আপনার এর ভিতরে কোনো অপারেশন বা হাসপাতালে ভর্তির মতো কোনো ঘটনা কি না ঘটেছে? এরকম হয়নি লাগে। আপনি নিশ্চয়ই ছেলে মেয়ের মা, যেহেতু 48 ইয়ার্স, ছেলে মেয়ে কয়জন আমি জানতে পারি? 2 ছেলে 1 মেয়ে। ওরা সবাই স্বাভাবিক আছে, হ্যাঁ, ভালো আছে? তারা ভালো আছে। আপনার বাবা মা তো বেঁচে নেই, বেঁচে নেই আসলে ঠিকই বলেছেন, মারা গেছে। ধরে নিলাম। ওদের কারো কি কোনো প্রেশারের সমস্যা, হার্টের সমস্যা বা অন্য কোনো সমস্যা কি কখনো না, ধরা তারাও পড়েছে? ভালো ছিলেন, গ্রামের মানুষ, কর্মঠ মানুষ। ধরা পড়ে। আর কিছু আছে প্রসঙ্গ, একটু আমি একটা করে একটা যাচ্ছি। আপনার জি, খাওয়া জি। দাওয়ার রুচিটা কেমন? আপনি খেতে পারেন ঠিক মতো? মোটামুটি খাই আর কি, মন তো ভালো না থাকলে তো কিছু খাওয়া দাওয়া কম হয়। আপনার ঘুমটা ঠিক মতো হয়? আগের মতো না, একটু অস্থির অস্থির লাগে। আপনার প্রস্রাব পায়খানাতে কোনো সমস্যা না, আছে? সেগুলো ঠিক আছে, কোনো সমস্যা নেই। স্যার, আমি ঠিক একটু আছে? থ্যাংক ইউ, একটু হ্যাঁ, পজ ঠিক দেই, আছে। আপনারা যতটুকু শুনেছেন, হ্যাঁ হয়তো আপনারা সবাই এভাবেই তো বলেন না, জি, এভাবেই বলেন। কারো অবজারভেশন আছে, আপনি একটু কাইন্ডলি যদি এই পর্যন্ত যা শুনেছেন এভাবে যায়, কিন্তু আপনি হ্যাঁ, এটা খুব প্র্যাকটিস মানে একটু কোডিং দ্য কালচার। আমি যদি নোয়াখালী বলি, নোয়াখালী কেউ যদি থেকে থাকে তারা বুঝবে, বা নোয়াখালী চিটাগং এই বাড়িতে মা বললেই তো মায়েরা খুশি হয়, বাবা বয়স হলে বাবা বা চাচা। আপনি তো অভ্যস্ত কম কিনা জানি না, হয়তো অভ্যস্ত। আজকে প্রথমবার কেমন জানি একটু আর্টিফিশিয়াল এমনই হয়ে যাচ্ছে। আমরা তো তাই বলি, বাবু একটা আসলে বাবু এদিকে আসে যে ঠিকই বলেছেন, এই যে হলে ভাই বলি আমরা। ভাই বলি, তাই না? মানে উনি যে এই যে তাকে ওভাবে অ্যাড্রেস করা ঠিকই। আর কোনো কিছু বলবেন না? আপনি যদি আর কিছু বলেন, সবাই একটু একটু শেয়ার করলে ভালো হয়। আমরা একটু ধীরে আগাই। হ্যাঁ, জিনিসটা জানা হলো জি, আমাদের। জি। স্যার আইস ব্রেকিং টা একটা অপশন আইস ব্রেকিংটা হয় ইনিশিয়াল ওয়ান আরেকটা স্যার আমার মনে হচ্ছে আসলে পেশেন্ট একটা কমপ্লেন করার পরে আমি ওইটা প্রবলেম কোশ্চেনে চলে গেছি আর কোনো তার কোনো কমপ্লেন আছে কিনা নট বি রিলেভেন্ট টু আদার্স, যেটা স্যার একটু সময় দিয়ে আগে আমি যেভাবে প্র্যাকটিস করি আগে তার পেশেন্টের কমপ্লেন গুলো আগে নোট করি, তারপর ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কমপ্লেন্টের প্রবলেম করি। এখন যেটা হচ্ছে আসলে পেশেন্টের মাইন্ড বা ডাক্তারের মাইন্ড দুইজনের মাইন্ডে কিন্তু আসলে সুইচ হয়ে গেছে সিঙ্গেল প্রবলেম, সে কিন্তু মাল্টিপল প্রবলেম নিয়ে আসতে পারে, যে অপশনটা কমে গেছে। কোশ্চেনিং ওপেন কোশ্চেন, ক্লোজ কোশ্চেন। তো দুটো ব্রড হেডিং এ যদি ভাবি, একটা হলো কন্টেন্ট অফ দ্য কনসালটেশন আর একটা হচ্ছে স্ট্রাকচার অফ দ্য কনসালটেশন। তো স্ট্রাকচার অনেক ব্যাপার, যেটা আমরা আসলে আমাদের ল্যাকিং আছে স্ট্রাকচারে। কন্টেন্ট নিয়ে আমরা অনেক অভিজ্ঞ, নলেজেবল, যে একটা ডিজিজ হয়তো এক একজন এক একভাবে ডায়াগনোসিস করছে। আপনি যেটা বলেছেন যে কোশ্চেনিং, কিন্তু আমি যেহেতু প্রথমে শুরু করেছি 48 বছর বয়স একজন মহিলা, অতক্ষণ উনি বসে বসে ভেবেছেন কি হতে পারে, আইডিয়াটুকু হয়ে গেছে, এমন তো হওয়ার কথা না। চেম্বারে আসার পরে তো আমি ভাবি, এর আগে তো ভাবি না রোগী কি। তারপরে বয়স্ক 48 লেডি ভাবতে উনি হয়তো ভাবছেন যে ইনি মধ্যে এই বয়সের কোনো হরমোনাল প্রবলেমে ভুগছেন, এই জন্য গায়ে সোয়েটিং হয় কিনা, মানে ফোকাসড হয়ে গিয়েছেন। অনেক সময় তো রোগীর কথা শুনে আমরা ফোকাসড হতেই পারি, এবং হওয়াও দরকার বটে। কিন্তু আইডিয়ালি যেটা করতে হয় যে প্রেজেন্টিং প্রবলেম যেটা থাকে এটার একটা এক্সপানশন দরকার। যেমন আমরা যে কোনো বলি না সিম্পটম অ্যানালিসিস, পেইন কে যদি আমরা বলি, বইপত্রে সক্রেটস লেখা আছে এইভাবে নিমোনিক দিয়ে সাজানো। আমার পার্সোনাল এক্সপেরিয়েন্সে আমরা হয়তো অন্যভাবে বলেছি যে মানে প্রত্যেকটা সিম্পটমকে আরেকটি নিমোনিক দিয়ে সাজানো যায়, এটা নিজেরাও বানাতে পারে। সেটা আমরা বলি ওপিডি ক্যাটস, মানে এরকম 7-8টা পয়েন্ট। ওপিডি ক্যাটস, ওপিডি মানে অনসেট, পি হলো প্রোগ্রেশন, আরেকটা পি দিয়ে প্লেস হতে পারে যদি এটা পেইন হয়। কিন্তু মাথা ঘোরালে এটা আমরা প্লেস কি, তো মাথা মাথায় এখানে আর, কিন্তু মাথার ব্যথা হলে প্লেস হতে পারে যে লেটারাল, রাইট, সেন্ট্রাল। তাহলে ওপিডি মানে ডিউরেশন। আমার তো 6 মাস ডিউরেশন ছিল, কিন্তু অনসেটটা জিজ্ঞেস করা হয়নি, কিভাবে শুরু হলো, এটা হঠাৎ করে হয়েছে না ধীরে ধীরে হয়েছে, বা কোনো একটা পরিস্থিতির কারণে হয়েছে কিনা। অনসেট মানে কিভাবে হঠাৎ, এটা নয়, শুধু এটা একটা নয়, এমন হতে পারে যে কোনো একটা দুর্ঘটনা ঘটেছিল জীবনে, সেই ইভেন্টের পর এটা হয়েছে। ইট ইজ দ্য অনসেট। এটা আপনি ভালোই বলেছেন, অনসেট, প্রোগ্রেশন, ডিউরেশন। আর পেইন যদি হয়তো রেডিয়েশন থাকতে পারে, যদি একটা জায়গায় পেইন হয়, চেস্ট পেইন হলে আমরা জানি রেডিয়েশন ইন্ডিকেটস দ্য ডিজিজ, তাহলে এইগুলো রেডিয়েশন। তারপর হচ্ছে ক্যাট, সিএটি, সি মানে হচ্ছে ক্যারেক্টার, যদি ওই সিম্পটমের স্পেসিফিক কোনো ক্যারেক্টার থাকে। যদি পেইন হয় তাহলে আমরা বলি না যে
এটা কি বার্নিং পেইন, তারপরে স্ট্যাবিং পেইন, ডাল পেইন, এরকম রোগী যেভাবে বলেন, তাহলে এই একটা পেইন ক্যারেক্টার হতে পারে। এই হচ্ছে অ্যাগ্রাভেটিং এন্ড রিলিভিং ফ্যাক্টর, মানে সিমটম বাড়ে বা কমে, ঘুমের সাথে সম্পর্কিত হতে পারে, ওষুধ খেলে হতে পারে, একটু প্রশান্ত হলে ভালো লাগছে এমন হতে পারে, রুমের ভেতরে খারাপ লাগতে পারে, রুমের বাইরে আবার ভালো লাগতে পারে। এর মধ্যে একটা ডায়াগনস্টিক ক্লু থাকে, তাহলে সেটি হচ্ছে আপনার এগ্রাভেটিং এন্ড রিলিভিং ফ্যাক্টর। তারপর হচ্ছে টি মানে বোঝানো হচ্ছে টাইমিং অফ দি ডে, আমরা যেটাকে বলছি ধরেন ডায়োনাল ভেরিয়েশন, সকালে দুপুরে রাতে কোন সময় বেশি হয়। যদি অ্যাংশাস পেশেন্ট হয় তার তো ইভিনিং এ একটু আমরা জানি বেশি হয়, সকালে ঘুম থেকে উঠলে ভালোই লাগে। যদি হেডেক হয়, সিমটম গুলো, এটা হলো ডায়োনাল ভেরিয়েশন। কিছু কিছু ডিজিজ খুব সহজে পিক আপ করা যায় ডায়োনাল ভেরিয়েশন। এস হচ্ছে সিভিয়ারিটি, কিছু ডিজিজ ডায়াগনস্টিক ইনফরমেশন হতে পারে সিভিয়ারিটি, আর কিছু ক্ষেত্রে ম্যানেজমেন্টের জন্য আমি প্ল্যান করতে পারি যে খুব সিভিয়ার কিনা, এই মুহূর্তে কোনো চিকিৎসা লাগছে কিনা, এই জন্য সিভিয়ারিটি। এই জন্য নেমোনিকটা আমার ব্যক্তিগত প্ল্যানটা এরকম আছে, ওপিডি ক্যাটস, যদি পেইন হয় তাহলে একটা রেডিয়েশন যোগ করা, বাকিটা অন্যান্য সিমটম গুলোকে এই নেমোনিকটা দিয়ে অনেকটাই সাজানো যায়। এর মধ্যে ওপিডি তো অবশ্যই, এটা তো অনসেট প্রোগ্রেশন ডিউরেশন ইনভেরিয়েবল সব সিমটমে পারা যায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা অন্য কিছু মিলে না, ডায়োনাল ভেরিয়েশন অন্য সিমটমে হয়তো নাই। তো এখানে যদি আপনি এভাবে শুরু করেন, কি আপনি একটু প্র্যাকটিস করতে পারবেন। জাস্ট এই ওপিডি ক্যাটস অংশটা আমি প্রেজেন্ট করেছি কিভাবে, আপনার মনে আছে কি? প্রথম প্রেজেন্টেশনটা আমি কি দিয়ে শুরু করলাম, না আমি কি বলেছি এসে শুরুতে? গ্রিটিংস। গ্রিটিং তো শেষ, কমপ্লেইনটা কি বলেছি? সিপ কমপ্লেইন যেটা আমি কি বলেছি? আমার বুক ধরপড় করে, বুক ধরফর করে বলেছি। হ্যাঁ। আচ্ছা, তাহলে এই বুক ধরফরটা কোন সিস্টেমের সিম্পটম হবে? যদি হয় তাহলে কার্ডিওভাস্কুলার সিম্পটম। আমার কাজ হবে আসলে মানে ইনসাইডে যাওয়া কার্ডিওভাস্কুলার, এটা কোনো কার্ডিওভাস্কুলার ডিজিজ হতে পারে। তাহলে কার্ডিওভাস্কুলারের অন্য সিম্পটম গুলো যেগুলো টিপিক্যাল আছে, যেমন চেস্ট পেইন, তারপর হার্ট ফেলিউর ফিচার যদি বলি, ব্রেথলেসনেস, লেগ ইডেমা, এগুলো তো মিনিমাম তো চেস্ট পেইন জিজ্ঞেস করা দরকার। আর এই বয়সটা কিন্তু কার্ডিয়াক ডিজিজ না হওয়ার কথা না। আপনি যদি পোস্ট মেনোপজাল লেডিও ভাবেন, তাহলে কিন্তু এই এজটা কার্ডিওভাস্কুলার ডিজিজের জন্য রিস্কি। তো ওয়েটা হলো যখন আমি একটা সিম্পটম পাই কোন একটা সিস্টেমের, তাহলে ওই সিস্টেমের ইন ডেপথে ঢোকা, এটা তখন ক্লোজ কোশ্চেন হলে ভালো। ওপেন থাকতে গেলে সময় বেশি চলে যাবে। যেমন আপনার আর কি অসুবিধা আছে কয়েকটা বলা হলো, আমি যদি পালপিটেশনের সাথে চেস্ট পেইন বলে আমি তাহলে আরো ভিতরে ঢুকে গেলাম, এটা কার্ডিওলজিক একটা ডিজিজ হতেই পারে। এভাবে ঢোকাটা দরকার। তো আজকে সব এই অল্প সময়ে এত ডিটেল বলা তো কঠিন হবে, আমরা স্টেপ ওয়াইজ আগাতে থাকবো। আমি একটু সাজেশন গুলো বলে যাই, আপনারা শেষে আবার হয়তো রিক্যাপিচুলেট করতে পারবেন। হ্যাঁ, তাহলে আমরা একটা সিম্পটোম্যাটোলজি আমরা করলাম না, আপনার কি মনে হচ্ছে ওনার কি হয়েছে বলে মনে হচ্ছে? আমার তো ওই কোয়েশ্চেনটা আসে নাই, কারণ কোয়েশ্চেন বা গোল যে আমি তার চেস্ট পেইন বা ওই অংশটা তো বাদ দিয়ে গেছি, এটা আমার ছিল। সেটা আমি আর শুনবো না, এটা আমি বলে ফেলেছি, কিপ ইট উইথ ইউ। তাহলে সময় কোলাবে না স্যার, আসলে একটু দেরি হয়ে যাবে, আরো স্টেপস গুলো আছে তো সেজন্য। শুধু পালপিটেশন থেকে যেটা হয় আইদার হরমোনাল চ্যালেঞ্জ অথবা তার পোস্টম্যান হতে পারে, জি হতে পারে। এটা হাইপারথাইরয়েডিজমের মতো হতে পারে, খেয়াল করে দেখো, থাইরয়েডক্সিটোসিসও হতে পারে। তাহলে এর সাথে রিলেভেন্ট কয়েকটি কথা, এর মধ্যে যদি আপনি শুধু ওয়েট জিজ্ঞেস করেন, খেয়াল করেন আমরা যে সিম্পটমটাকে খুব একটা মূল্যায়ন করে না, সেগুলো হচ্ছে সব ভ্যাগ সিম্পটম। আমরা ব্যাগটাকে ব্যাগই মনে করি, এগুলো কিছু না, আসলে ইটস ভেরি ইম্পর্টেন্ট সিম্পটম। ইট ইন্ডিকেটস দ্য রেড ফ্ল্যাগস। যেমন ওয়েট লস খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যে ওজন বাড়ছে না কমছে। তারপরে ঘুম কেমন হয়, এর মধ্যে অনেকগুলো বিষয় লুকানো থাকে। আমরা যদি ফিভারের পেশেন্ট বলি ঘুমের মধ্যে সোয়েটিং হয়, তখন আমরা বলি নাইট সোয়েটস, ইট ইন্ডিকেটস সাম ডিজিজ, এরকম থাকে। তো এই জন্য জেনারেল হেলথ কোয়ারি গুলো কিন্তু ইম্পর্টেন্ট, বিশেষ করে এই জাতীয় নন স্পেসিফিক যখন প্রেজেন্ট করে, নন স্পেসিফিক মানে মাল্টিপল সিম্পটম যখন থাকে, তাহলে রোগ কোথায় আছে বলা মুশকিল হয়ে যায়। তখন কিন্তু ওয়েট লস ইম্পর্টেন্ট, যে ওনার আসলে ইন্টারনাল কোনো মেজর ডিজিজ আছে কিনা এটা বোঝা যায়। এই জন্য যদি জ্বর নাও থাকে, ওয়েট লস, ঘুম কেমন হয়, এর মধ্যে কিন্তু অনেক মেসেজ পাওয়া যায়। সাথে লস অফ অ্যাপেটাইট, এটা বইপত্রে থাকলেও আমাদের প্রেক্ষিতে আমাদের কালচারে সব রোগেরই লস অফ অ্যাপেটাইট থাকে, এটা নিয়ে খুব একটা আলাদা করা যায় না। কেউ যদি বলেন যে খুবই সিভিয়ার, একদম খেতেই পারেন না, সেটাকে গুরুত্ব দেওয়া যায়। এমনি জিজ্ঞেস করে সবাই বলেন যে খেতেই পারি না, 70-80 বছরের বয়স্ক মানুষ, উনিও বলেন যে আমি খেতে পারি না। ওনার আর কত খাবারই লাগে সারা জীবনে, তাই না? ওনার যে আবার যদি বলে যে ওয়েট ঠিক আছে, তাহলে বুঝতে হবে খাওয়াটা ঠিকই আছে। যার ওয়েট লস নাই, ওই খাওয়াই তো তার জন্য যথেষ্ট। আমরা এভাবে কোরিলেটও করতে পারি। ইভেন বয়সটাকে আপনাকে আমি চাইলে একটু দিতে পারতাম, টুইস্ট দিতে পারতাম। আসলে সেটা কি, যদি আপনি বলতেন বয়স কত, আমি বলছি আমার বয়সকে মনে রাখছি ডাক্তার, গ্রামের মহিলা তো, তাই বলতে পারতাম যে আপনি এটা দেন না, বলে না চেম্বারে বলেছে জীবনে কাউকে আপনি এটা দেন না,
তো দিলে তো হবে না, আমার তো এক্সাক্ট বয়স বের করতে হবে। আপনি বয়সটা বের করতে ধরেন, আমি একটু এই জায়গায় থাকি, আপনি বয়স জিজ্ঞেস করলেন, আর বললাম যে ডাক্তার আমি তো বয়স মনে রাখি নাই, প্রশ্ন করেন। এটা আপনার বয়স তো লিখতে হবে তো একটা আপনাকে কাগজে প্রেসক্রিপশনে, বলেন বয়সটা কিভাবে বাইর করবো আমি? আপনি প্রশ্ন করেন। আমি বললাম আমি তো ডাক্তার বয়স জানি না, আমার খেয়াল নাই। আচ্ছা মা বয়স কত? 48 বলি নাই ধরেন হ্যাঁ, আপনি। ধরেন। তারপরে তাহলে আমি এখানে প্রথম যেটা করবো, আপনি করেন, লাইভ থাকেন, কোনো ধরনের তাত্ত্বিক কথা হবে না, প্র্যাকটিস করবেন। মা আপনি কি একটা কথা বলবেন, আপনার মাসিক কি এখন আছে আবার নাই? না, আমার তো মাসিক বন্ধ হয়ে গেছে। ঠিক একটা প্রশ্ন থেকে আমি ইন্ডিকেট করতে পারি এটা 45 প্লাস। কেন পারবেন? ওই ফিক্স এজে কি আর মেনোপজ হয়? কারো আগে হয়, কারো পরে হয়। আপনি এবার আপনার এই বুদ্ধিমত্তা দয়া করে কাজে লাগাবেন, মোটামুটি একটা বয়স বোঝার জন্য আমরা আসলে কি করি বা কি করতে পারি। থ্যাংক ইউ, আপনি টিপস গুলো পেলেন। আপনি কারণ এই ফিলিংসটা তো আমি রোগীর কাছ থেকে শুনছি, ওনার অবজারভেটিভ পাওয়ারই বা কত, উনি কি এক্স্যাক্টলি সিম্পটমটা বলতে পারছেন কিনা সেটা তো একটা ব্যাপার। যদি সচেতন মহিলা হন তারা হয়তো টু দা পয়েন্ট বলতে পারেন, নাকি পারেন না, তো তাহলে এবার ওয়েটটা জিজ্ঞেস করেন, ওজন। আচ্ছা, আপনার ওজন কি মনে হচ্ছে? আপনি কি আগের চেয়ে শুকিয়ে গেছেন নাকি একই রকম আছেন, নাকি আপনার ওজন বেড়ে গেছে মনে এটা হচ্ছে? তো বুঝতে পারতেছি না ওজন কিভাবে, আমি তো মাপি নাই ওজন। আপনি নিজেকে কি ফিল করতেছেন? আপনি কি আগে একটু হালকা পাতলা মনে করতেন, এখন মনে হচ্ছে আপনি একটু ভারী হয়ে গেছেন? এরকম আসলে টের পাচ্ছি না। টুইস্ট ইজ হিয়ার। কে প্রশ্ন করবেন? আপনি করেন যেটা, ওজন ব্যাপারটা ক্লিয়ার করেন, বোঝার চেষ্টা করেন ওজন বাড়ছে না কমছে। ওজন তো মেজার করা হয় নাই, চেম্বারে তো আমরা মাপি না, আউট বাইরে কেউ মেপে দিলে দিল, কিন্তু মেপে দিলে তো আর ওজন বাড়ছে না কমছে বোঝা যাবে না। প্রশ্ন করেন তো আপনি ওজনটা। সরি, একটু ওনাকে বলে আপনি আসেন, পারবেন না পারলে রেফার করেন প্লিজ আপনি। এক্স্যাক্টলি এটাই তো রিয়ালিটি, এটাই তো রিয়ালিটি, তাই না? আমি তো আমার ওজন এখন বলতে পারবো, আপনি পারবেন না, তো মাপা হয় নাই। মাপলেই বা কি, ওয়েট লস গেইন তো বুঝতে পারবো না। এটার একটা মানে অবজেক্টিভ মেজার হলো কাপড় চোপড় ঢিলা হয়ে যাচ্ছে কিনা। প্রশ্ন করেন দেখি। আপনি যে কাপড় এখন পরতেছেন, আগে যে কাপড় পরতেন তার ভিতরে কোনো পার্থক্য মনে হচ্ছে? আগের গুলো আপনি ইজিলি পরতে পারতেন, বা ওই একই কাপড় এখন পরতে কষ্ট হচ্ছে বা লুজ হয়ে যাচ্ছে, সেরকম কোনো কিছু আছে? না না, কাপড় আগে যা ছিল মোটামুটি ঠিকই আছে। হচ্ছে তার আচ্ছা, আমি আরেকটা অ্যাড করি। আপনি এত কথা বললেন কেন? মানে একটা তথ্য নেওয়ার জন্য অনেকগুলো কিন্তু ব্যাখ্যা করলেন, ইট কিলস ইউ টাইম। আপনার চেম্বারে 10 মিনিট 15 মিনিট খেয়াল করেন, তাহলে আমাদের কথা বলার মধ্যে এমন হতে হবে যেন আমার সময়টা নষ্ট না হয়, এক কথায় বুঝে যেন। এখন যদি বলেন যে আপনার ওজন বাড়ছে না কমছে, আসলে এই উত্তর কেউ গ্রামের অন্তত আপনি জানেন যে নোয়াখালীর একজন মহিলা, ওনার এডুকেশন আর প্রোফাইল আপনি একটা আন্দাজও করে নিয়েছেন ঢোকার চেহারাটা চরণ দেখে, তাহলে আপনি তাকে ওনার মতো করে যদি প্রশ্ন করেন আপনি কি মোটা হয়ে যাচ্ছেন না চিকন হয়ে যাচ্ছেন, বললেই তো হয়। তখন লোক বলতে পারছেন না, তারপরে প্রশ্ন হয়তো হবে যে আপনার কাপড়গুলোকে আগের চাইতে টাইট হয়ে গেছে না ঢিলা হয়ে গেছে। দুটো কোশ্চেনই তো বোধহয় যথেষ্ট, কিন্তু এটা তো ব্যাখ্যা করার দরকার নেই, ব্যাখ্যা করলে টাইম চলে যাবে, আপনার তো আরো কাজ আছে। খেয়াল করেন দেন একটা স্ট্যান্ডার্ড কনসালটেশন টাইম কত ওয়ার্ল্ড ওয়াইড? 10 মিনিট 15 মিনিট। কেউ হয়তো বেশি দিতে চাইলে আলাদা দিতেই পারে, তাই না? বিজি প্র্যাকটিশনার, রোগীরা বসে থাকবেন, আপনাকে তো অল্প সময় শেষ করতে হবে, রাইট? তাহলে আপনি ওয়েট জিনিসটা বুঝলেন যে ওজনও বাড়া কমা নাই, মোটামুটি স্ট্যাটিকই আছে, এটাই বুঝে দিয়েছে। তো এই মিলে আপনার একটা ইমপ্রেশন অলরেডি তৈরি হয়ে গিয়েছে, হয়তো এটা পোস্ট মেনোপজাল অথবা পেরি মেনোপজাল কিছুই হচ্ছে, 2 বছর বন্ধ হয়ে গিয়েছে মানে হয়তো পোস্ট মেনোপজালই হচ্ছে। কিন্তু বারবার আমার রেড ফ্ল্যাগ গুলো আমাকে নক করলো, কার্ডিয়াক ডিজিজ কিনা, থাইরয়েড ডিজিজ কিনা, এটা আমরা হয়তো একটু বোঝার চেষ্টা করলাম, ঠিক আছে? আচ্ছা, এর পরের অংশ কি আসলে? যদি ফিমেল হয় তার বায়োলজিক আর কি হিস্ট্রি নেওয়া দরকার মনে করছে, অলরেডি কিন্তু নিয়ে ফেলেছেন, সেটা হচ্ছে পিরিয়ড। তো পোস্ট মেনোপজাল আর পিরিয়ডের গল্প নাই কিন্তু, তাই না? এরপর আপনি যদি রুটিন কোশ্চেন জিজ্ঞেস করতে চান, অনেক প্রশ্নই, তার ভেজাইনাল ডিসচার্জ হয় কিনা বা পোস্ট মেনোপজাল ব্লিডিং হচ্ছে কিনা স্পেশালি, উনি তো বলছেন না, আপনি চাইলে নিতে পারেন, কিন্তু একজন জিপি আসলে কতটুকু নিবেন, কতটুকু পারবেন? জিপি ইউজুয়ালি যেটা নিয়ে প্রেজেন্ট করেন এটাকে এভালুয়েট করতে পারাটাই প্রায়োরিটি। আপনি যদি কোনো খারাপ জিনিস, ওই যে রুটিন কোশ্চেন যেগুলো ছিল ভ্যাগ কোশ্চেন বলতে, বা ভ্যাগ সিম্পটম যেটা ওয়েট লস, আমরা বলি জেনারেল হেলথ কোয়েরি, ওয়েট লস, স্লিপিং, এখান থেকে কিন্তু একটা খারাপ দৃশ্য বেরিয়ে চলে আসতে পারে, স্পেশালি ওয়েট লস। তখন কিন্তু আপনি হয়তো বুঝতে পারেন না পারেন, প্রয়োজনে রেফার করতে পারেন, ঠিক আছে? সেই কারণে পিরিয়ড একটা ইম্পর্টেন্ট, অবশ্যই যে কোনো ইয়াং লেডি হলে তো অবশ্যই তার সাইকেল জিজ্ঞেস করা, এক্সেসিভ ব্লিডিং কিনা জিজ্ঞেস করা, এবং পিল খান কিনা তাকে বেশি গুরুত্বপূর্ণ। যেটা পোস্ট মেনোপজাল হয়ে গিয়েছে তার তো পিল খাওয়া নিয়ে এত বেশি গুরুত্বপূর্ণ, রেদার হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিচ্ছেন কিনা, যেটা আমাদের কালচারে খুব একটা হয়তো এখনো বেশি চালু না, কিন্তু এখন মহিলারা তার রিপ্রোডাক্টিভ এজে পিলই নেয়,
ওসিপি খান অথবা অন্য কোনো মেথড। দেন আপনি যদি বলে দেন যে আপনি কোনো বড়ি টরি খান কিনা, কিন্তু উনি নিয়েছেন কপার টি, আমি তো বড়ি খাই না, তাহলে আপনি কিন্তু স্কিপ করে গেলেন। তাহলে ওপেন কোশ্চেন কি হওয়া দরকার? ওপেন কোশ্চেনটা কি হওয়া দরকার? আচ্ছা, আমার কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা, বাচ্চা না হওয়ার জন্য কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা, এটাও ওপেন কোশ্চেন। উনি তো বলবেন স্বভাবতই, কিন্তু কিছু কিছু প্রশ্নে রোগীরা উত্তর কি তাও জানেন না, তখন বলছে বুঝতে পারছি না, না বলছেন। কিন্তু আপনি যদি ফোকাস করতে চান যে আমার এটা জানা দরকার, তাহলে এটা ফোকাস করে প্রশ্ন করবেন, তখন হয়ে যাবে এটা ক্লোজ কোশ্চেন। আপনি একটা শব্দ বলেন যে প্রবিং, যেটা কথা বলেছেন, আমরা বলি যে কোশ্চেনের 3টা স্টেপ যদি বলি, প্রথমে ওপেন, তারপরে ক্লোজ, তারপরে প্রবিং। যদি একটা ফোকাস করি যে আপনার পেটের ব্যথা আছে কিনা, উনি বললেন আছে, এটা ক্লোজ হলো, এরপরে পেটের ব্যথার ইভালুয়েশনটা হয়ে যাবে প্রবিং কোশ্চেন। এগুলো অভ্যস্ত না হলে কিন্তু থেমে থেমে করতে করতে সময় চলে যাবে। এনিওয়ে স্যার একটু খেয়াল করবেন টাইম কত থাকতেছে আর কি, যদি আমরা এখনো হিস্ট্রি শেষে যাইনি। হিস্ট্রি শেষে লাস্ট হেডলাইনটা হবে সোশ্যাল হিস্ট্রি, পার্সোনাল লাইফ, ফ্যামিলি লাইফ, সোশ্যাল লাইফ। এই জায়গায় গিয়ে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড হয়তো বা সাইকিয়াট্রিক প্রবলেম চলে আসতে পারে, মেন্টাল ইলনেস কিন্তু চলে আসতে পারে। হয়তো আমরা ভাবছি পোস্ট মেনোপজাল, কিন্তু এডিটিভ একটা সাইকো সোশ্যাল ইস্যু এখানে থাকতে পারে। সেজন্য এরপর তো আরো কাজ আছে, এখনো আরো কাজ বাকি রয়ে গেছে আসলে। আমি যদি এটা শেষ করতে চাই, প্রেজেন্টিং কমপ্লেইন সহ সিস্টেমিক ইনফরমেশন যদি আপাতত ক্লোজ করে ফেলি, এরপরের প্রশ্নগুলো আপনি যদি করেন। পারিবারিক বিষয়ে আমি কিছু কথা জিজ্ঞেস করবো। আপনার ছেলে মেয়ে কয়জন? বললাম 2 ছেলে 1 মেয়ে। আপনার হাজবেন্ড বেঁচে আছেন? জি 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 সবাই একসাথেই থাকেন? জি জি একসাথেই থাকি। কোনো কারো সমস্যা নাই, সবাই ভালো আছেন, একসাথে যৌথ ফ্যামিলিতে একই পরিবারে? যৌথ না, মানে আমি হাজবেন্ড, আমার ছেলে মেয়ে তো আসলে বিয়ে হয়ে গিয়েছে। আপনার হাজবেন্ড কোনো কাজ করেন? ব্যবসা করে। ভালো ব্যবসা করেন? মোটামুটি আর কি, পারিবারিকভাবে সচ্ছল বলা যায়? মোটামুটি সচ্ছল। আচ্ছা, আমি কিছু যদি মনে না করেন, আপনি কি কোনো সিগারেট বা ধূমপান বা অন্য কোনো কিছুর অভ্যাস আছে আপনার? না, সিগারেট তো খাই না। অন্য সাদা পাতা বা অন্য কিছুই চলে? সাদা পাতা, হ্যাঁ পান খাই তো, পান সাদা পাতা। সাদা পাতা, জর্দা? হ্যাঁ জি জি জি। আর কি জিজ্ঞেস করা বাকি ভাবছেন? আপনি কিন্তু ভাবছেন, চিন্তা করছেন। ডক্টর শুড নট বি হেজিট্যান্ট, এটা ঠিক। মানে রোগীর মাঝখানে যদি থেমে যান, আমাদের রোগীরা তো মাইন্ড করবেন না, ওনারা এইগুলা নিয়ে চিন্তা করেন। আসলে হেজিটেশনটা ভালো নয়, মানে আমার মনে যা আসে আমি জিজ্ঞেস করেই ফেলবো আর কি। কত কথাই তো আছে। এই প্র্যাকটিসটা তো স্যার এখন হচ্ছে, আমাদের ছিল না, সত্যি কথা। যাই হোক, কেউ যদি শেয়ার করতে চান, আপনি যদি বলতে চান বলেন। ভালো। হ্যাঁ একটু সমস্যা হয়েছিল আমার, প্রথম মেয়েটার বিয়ের সময় একটু ঝামেলা হয়েছিল, পরে আবার ঠিক হয়ে গেছে। না না না, এখন কোনো চিন্তা নেই। একটু সেমি টুইস্ট দিলাম আপনাকে আমি, হালকা। তারপর ইজ রিয়ালিটি, আমি কিন্তু বাস্তবতার বাইরে বলছি না, খেয়াল করেন। আমার সামান্য অভিজ্ঞতা থেকেই বলছি এই কথা। বলেন আর কিছু, আর কিছু, এনিওয়ান প্লিজ। মানে সোশ্যাল হিস্ট্রি, পার্সোনাল হিস্ট্রি থেকে তো একটা ব্যাকগ্রাউন্ড নেওয়ার চেষ্টা করছেন, মাঝখানে আরো কিছু জায়গা আছে তো, তাই না? হয়তো এই প্যালপিটেশন নিয়ে ফ্যামিলি হিস্ট্রি গুরুত্বপূর্ণ না ভাবতে পারে, কিন্তু কিছু হেরিডিটারি কনজেনিটাল হার্ট ডিজিজ তো আছে, যদিও ওনার সিমটমটা এই 5-6 মাসে, বাচ্চা বয়স থেকে নয়, সেজন্য হয়তো ডিজিজ রানিং ইন দ্য ফ্যামিলি হয়তো ইম্পর্টেন্ট নয় এখানে খুব একটা, তাই না? ফ্যামিলি হিস্ট্রি হয়তো গুরুত্বপূর্ণ না, কিন্তু ড্রাগ হিস্ট্রিটা কি গুরুত্বপূর্ণ না? আমরা তো ডাক্তার হিসেবে বসছি ওষুধ লেখার জন্য, সেই ডেটাটা আসলে আমরা কতটুকু নিয়েছি? আপনি নিয়েছেন? নেওয়া দরকার, প্লিজ ক্যারি অন। এই 5-6 মাস যাবত আপনার যে সমস্যাটা হচ্ছে, এটার জন্য কি আপনি কোনো ডাক্তারের পরামর্শ করে কোনো ওষুধ? না, আমি দোকানে গিয়ে মাঝে মাঝে প্যারাসিটামল খেয়েছি খারাপ টারাপ লাগলে, আর আমারে কিছু ভিটামিন ওষুধ দিয়েছে, মাঝে মাঝে যে একটু দুর্বল লাগছিল ভিটামিন ওষুধ দিয়েছে। না আমি তো ডাক্তার দেখাইনি আসলে। ফার্মেসিতে যা দিয়েছে তার বাইরে কোনো ওষুধ বা কোনো ডাক্তারের পরামর্শ নেওয়ার সুযোগ আপনার হয়ই নাই? হ্যাঁ যাই নাই, তবে আমি শুনলাম যে আপনি নতুন আসছেন আমাদের এলাকায়, খুব ভালো ডাক্তার, ভাবলাম যে আপনার সাথে দেখা করি। আচ্ছা, আমার মনে হয় ওনাকে আর আরেকজনকে দেবো স্যার, এটা একটু হিস্ট্রিটা শেষ হয়ে যায়, হিস্ট্রির অংশটুকু স্যার একটু শেষ, বেশি উদাহরণ নাই আমাদের, প্রায় শেষ হয়ে গেছে। আর কিছু আপনার জিজ্ঞেস করার আছে? তাহলে ড্রাগ হিস্ট্রি,
ড্রাগ অ্যালার্জি আমরা কিন্তু সাধারণত জিজ্ঞেস করি না কোনো কারণে, করা উচিত। রেয়ারলি ঘটেছে যে ওষুধ খেয়ে হাইপার সেনসিটিভিটি হয়ে গেছে, সবার কম বেশি, আমারও এক্সপেরিয়েন্স আছে। তখন আই ওয়াজ আনডান, রোগী ওভার টেলিফোন বলছে আমার এই অবস্থা। উনি তো আমাকে বলছেন উনি জাস্ট প্যারাসিটামল বা তাতে কি হয়েছে? প্যারাসিটামল কি হাইপার সেনসিটিভ হতে পারে না? তো এটাতে আবার জীবনে একবার একটা ওষুধ খেয়েছিলেন ব্যথার জন্য, উনি ভুলেই গিয়েছেন, ডাইক্লোফেনাক অথবা অন্য কিছু, সেটারে হাইপার সেনসিটিভিটি হয়েছিল, উনি জীবনটা ভুলেই গিয়েছেন, বলারই দরকার মনে করছেন না, এমনও তো হতে পারে। কাজে এই জন্য স্পেসিফিকলি মানে এই অ্যালার্জি কথাটা জানা ভালো। আবার ওষুধ যদি নিয়মিত কোনো খান তার সাইড ইফেক্ট জিজ্ঞেস করা ভালো। তো হিস্ট্রির মধ্যে খুব গ্রসলি জিপি এই জায়গাটুকু যথেষ্ট বলে আমার কাছে মনে হয়। স্যার যদি এখানে একটু কমেন্ট করেন। না, এখানে কমেন্টস এর কিছু নাই, কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে যে আপনি ধীরে ধীরে গিয়ে অন্য কাউকে জিজ্ঞাসা করেছেন একই প্রশ্ন করা কি। ওই পুরোপুরি কিন্তু যে মানে একটা গ্যাপ ছিল সেটা কোনো ওভারকাম করে। আমার পার্সোনাল যে অবজারভেশন সেখানে কিছু কিছু প্রশ্ন আছে যে প্রশ্ন আমরা কখনো কিন্তু ডাবল ব্যারেল প্রশ্ন করব না। এটা আপনি করেছেন একই সাথে দুটা তিনটা প্রশ্ন। এটা উত্তর হ্যাঁ বা না যদি বলেন আপনিও বুঝতে পারবেন না যে কোনটার কোনটা সে কি হ্যাঁ বললো কার জন্য। যেমন আপনি যদি জিজ্ঞাসা করেন আপনি কি চা বা কফি খান, আমি যদি হ্যাঁ বলি আপনি কি বুঝেন? চাও খাই কফি খাই নাকি চা খাই কফি খাই, সেজন্য কখনো আমরা ডাবল ব্যারেল প্রশ্ন করব না। সেটা হচ্ছে প্রশ্নটা করে তার উত্তর আমি সাথে সাথে দিয়ে দিলাম বা ইন্ডিকেশন দিয়ে দিলাম, যেটা উত্তর এরকম হতে পারে যে আপনার স্বামী জীবিত আছে না মারা গেছে। কথাটা স্পষ্ট না? তো জীবিত আপনার স্বামী কি এখনো জীবিত আছে, এই ধরনের কিছু প্রশ্ন, এটা প্রশ্ন করা ঠিক হয় না। তো আপনি হয়তো উদাহরণ বলতে আপনার স্বামী সম্বন্ধে কিছু বলতে পারেন বা স্বামীর কোনো অসুস্থতা আছে, তখন হয়তো স্বামী নিজেই করবেন তখন প্রশ্নটা যদি বলা হয় সাথে সাথে কিন্তু প্রশ্নটা হবে আপনার স্বামী কিভাবে মানে কি অসুস্থতা, এটা আমরা কিন্তু সাথে নিয়ে নিতে হবে। এছাড়া এই পর্যন্ত যা কিছু হয়েছে মোটামুটি এমন নয়, ওটা ঠিকই ছিল। আর অপ্রস্তুত থাকার কারণে হয়তো স্পন্টেনিয়াসটা আসে নাই, সেটা জন্য ঘাটারও কিছু নাই, এটা জন্য অসংখ্য প্র্যাকটিসের দরকার। তারা আসলে ওভাবে প্র্যাকটিস আমরা করাই নেই। আপনারা আজকে যে অভিজ্ঞতা যেটা সবারই জন্য কিন্তু নতুন। হ্যাঁ, উনি ট্রেনার, উনি জানেন, আমিও কিছু এর সাথে সম্পৃক্ত, আমি জানি কিছু, তাহলে আমার পারফরম্যান্স আর আপনার পারফরম্যান্সটা কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা ওই জিনিসে আপনাদেরকে অভ্যস্ত এইটার স্যার কত সময় আছে আমাদের? সময়টা আমি সবাইকে ইনক্লুড করে ফেলে আস্তে আস্তে আরো কিছু কাজে। তাহলে এই অংশটুকু আমরা হিস্ট্রিতে যদি যাই, এরপরে এক্সামিনেশন থাকে। তো আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এখানে আপনি অফ হয়ে আরেকজন যদি আসেন। আপনি কি শুরু করেছিলেন শুরু থেকে? ফিমেল, হ্যাঁ আপনি আসেন তাহলে প্লিজ কুইকলি সামনে চলে আসেন। এরপরে অংশ থাকবে মানে আস্তে আস্তে আমি বলেই ফেলি, এক্সামিনেশন অংশ আমরা এখানে আর দেখাচ্ছি না। মানে এক্সামিনেশন এখন শুধু একটু আলাপ করে নেই, এই রোগীর এক্সামিনেশন, প্লিজ বসেন। কথা বলতে বলতে যদি বলি এক্সামিনেশন আপনার কি করবেন এই রোগী? আপনি তো স্টার তো ব্লাড প্রেশার নিয়ে বসেছেন, কিছু তো এক্সামিন করবেন, আপনি কি ধারণা করছেন কি করবেন? আজকে ওনার ব্লাড প্রেশারটা দেখবো, ভাইটালস তো অবশ্যই দেখবো, হয়তো বাইরে অ্যাসিস্ট্যান্ট মাপেন না, আমি মাপবো। তারপরে অ্যানিমিয়া দেখবো। অ্যানিমিয়া কেন দেখতে চাচ্ছেন? হ্যাঁ, অ্যানিমিয়া দেখবো মানে রুটিন একটা এক্সামিনেশন, বয়স্ক মহিলা অ্যানিমিক হতে পারে সেজন্য দেখবো। ফার্স্টটা চেক করব। ওনার প্রবলেম গুলোর সাথে রিলেট করে কি দেখবো, এটা যদি আপনি ভাবেন মানে কোন জায়গায় আমার ফোকাস করতে হবে, এটা হলো ফোকাস এক্সামিনেশন। এবং এটা আমরা করি আসলে বাস্তবে চেকবারে, সব তো দেখি না। ওনার যদি প্যালপিটেশন থাকে আমি তো পালস দেখবো, রেদার ইম্পর্টেন্ট, এবং সেটা এরিথমিয়া কিনা সেটাই তো দেখবো। তাহলে রেট এন্ড রিদম অফ দ্য পালস মোস্ট ইম্পর্টেন্ট হবে না? এটাই তো বেশি হবে। আর তো সিমটম সবখানে আছে, কোথায় আর কি পাবো? আপনি চাইলে রুটিন এক্সামিনেশন অনেক কিছুই করতে পারেন, চেস্ট, অ্যাবডোমেন সবকিছু। ওনার তো নার্ভাস সিস্টেম ভালোই আছে, কথা তো ঠিকই বললেন, যে এটার এক্সামিনেশন কিছুই নাই। আপনি দেখতে পাচ্ছেন চোখ নড়ে, হাত নড়ে, কথা বলছে, কোনো সমস্যা নাই। কিন্তু যেই সাইন গুলো অবজারভেশন থেকে আসে না সেটাই দেখার ব্যাপার আছে। তো আপনি রেড রিদম তো পালপেট না করলে পাবেন না, সেজন্য আপনি দেখবেন ভাইটালস হিসেবে প্রেসার দেখবেন। আর তেমন কিছু হয়তো না দেখলেও চলবে, আমি তো হিস্ট্রি থেকে একটা ইমপ্রেশন পেয়েও গিয়েছি। এবং এটাই তো আমরা ছোটবেলা থেকে শুনেছি যে একটা ডায়াগনোসিসের জন্য হিস্ট্রি যথেষ্ট, 85% কেস ক্যান বি ডায়াগনোসড বাই হিস্ট্রি। কিন্তু আমরা আদৌ কতটুকু হিস্ট্রি নেওয়া শিখেছি? খেয়াল করে দেখেন, পরীক্ষা যেগুলো দিয়েছি হিস্ট্রি আসলে
শর্ট কেস গুলো থাকে, এক্সামিনার দাঁড়িয়ে থাকেন, আমাদের পরীক্ষাকে এক্সামিনার হিস্ট্রি নেওয়ার সময় দাঁড়িয়েছিলেন কোনোদিন? চিন্তা করে দেখেন তো, এখনো কি দাঁড়ান? হিস্ট্রি তো এমনি বানিয়ে নিয়ে আসা হয়, তারপর পরীক্ষায় প্রেজেন্ট করা হয়, অথচ বলা হয়েছে 85% কেস ক্যান বি ডায়াগনোসড বাই হিস্ট্রি। এটাই আমরা শিখি নাই কিন্তু। তো কাজে আপনি তো ডায়াগনস্টিক জায়গায় অলরেডি পৌঁছেও গিয়েছেন, কাজে এক্সামিনেশন এখানে খুব বেশি গুরুত্বপূর্ণ, খুব এক্সটেন্সিভ হয়তো হবে না, এটা ঠিক। যদি নিউরোলজি পেতাম তখন হয়তো আমি জাক্স গুলো দেখতাম, আপার মোটর এটা দেখতাম। যদি এর পরেও একটা স্ট্যাথোস্কোপ দিয়ে হয়তো বা এটা, যেহেতু প্যালপিটেশন যেহেতু একটা কার্ডিয়াক সিম্পটম, এখানে ইন্টারনাল কোনো ভালভুলার ডিজিজও থাকতে পারে। মিডল এজেড লেডি, হয়তো আগে ডায়াগনোস ছিল না, ছোটবেলায় রিউমেটিক ফিভারও হয়তো হয়ে গিয়েছে, জানাই নাই ভালো হয়ে গিয়েছেন, এমন হতে পারে। এই জন্য সিম্পটম যেটা নিয়ে উনি প্রেজেন্ট করলেন, যেমন প্যালপিটেশন ফার্স্ট সিম্পটম যেটা নিয়ে উনি বললেন, যদি হয় তাহলে আপনি একটু স্ট্যাথোস্কোপ দিয়ে দেখেন। এখন আপনি ইন্সপেকশন পালপেশন সেই মেথড করবেন কিনা, আসলে মেথড করার দরকার হবে না। মেথড গুলোতে যদি আপনি লক্ষ্য করেন যে ইন্সপেকশন পালপেশন পারকাশন অসকালপেশন যে কোনো এরিয়াতে একই মেসেজ দেয়, এই ধরনের অনেকগুলো সাইন আছে, মেসেজটা কিন্তু একই হয়, তাই না? যেমন ধরেন এক জায়গায় যদি আপনি ডালনেস পান লাং এর মধ্যে, আপনি অসকালটেট করে পাবেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অ্যাবসেন্স অফ দ্য সাউন্ড। যদি নিউমোনিক কনসলিডেশন হলে ব্রঙ্কিয়াল ডেথ সাউন্ড পাবেন, ব্যাপারটা এরকমই হয়। ঠিক এই কারণে আমরা হয়তো সবাই স্ট্যাথোস্কোপ ইউজ করা, এবং এটাও ঠিক অনেক সময় শুধু স্ট্যাথোস্কোপ বসিয়ে দিলেই হয়ে যায়, বারবার তো স্ট্যাথোস্কোপ দিলে ইজিলি আসলে পাওয়া যাওয়ার কথা। এই কারণে এক্সামিনেশন খুব শর্টকাট হবে। এখন ধরেন এরপরে আপনি যে কাজগুলো করলেন, এরপরে কিছু ইনভেস্টিগেশন করবেন না হিস্ট্রি নেওয়ার পরে? বা আমরা তো এখনো ইন্টারন্যাশনাল সেটআপে জিপি প্র্যাকটিস করছি না, তাই না? আমাদের অনেকটাই, আমরা বরং কিছু কিছু ক্ষেত্রে অ্যাডভান্সড। আমি চাইলে অনেক পরীক্ষা করতে পারি। গত ইনাগোরাল ওই দিনের কিছুটা হয়তো এই আলোচনা একটু করেছিলাম, কেউ একজন বলেছিলেন যে আল্ট্রাসাউন্ড করবো কি করবো না, কিন্তু স্ট্যান্ডার্ড যেটা সেটা তো জিপির নাগালের মধ্যে আল্ট্রাসাউন্ড থাকার কথা না। আমাদের তো আছে, অ্যাজ এ স্পেশাল আমিও তো জিপি, আসলে সবাই তাই, হয়তো ডিগ্রি গুলো অন্যরকম হয়েছে, তো এগুলো সব পাওয়া যায়। এই প্রেক্ষিতে আপনি এই রোগীর কি কি পরীক্ষা করবেন, তাহলে আপনি রোগীকে বলেন। হ্যাঁ, আপনার যে সিম্পটম দেখলাম, আপনার কিছু পরীক্ষা নিরীক্ষা আমাদের করতে হবে। আপনি মাস্ক যদি কিছু মনে না করেন, করলে বোধহয় কিছু একটু লাউডলি কিছু হয়। পরীক্ষা নিরীক্ষা করতে হবে আপনার। হ্যাঁ করেন, অসুবিধা নাই। আমরা কিছু রক্ত পরীক্ষা টেস্ট দিব, আচ্ছা। রিপোর্টটা আপনি আমাকে দেখাবেন। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনার একটা ধারণা হবে যে আপনার অসুখটা কি। আচ্ছা, এটা তো রোগীকে বলবেন। এখন আপনি এইনার কনসেপ্টটা বলেন, কি কি পরীক্ষা লিখতে চান প্রেসক্রিপশন? আর এই রোগীর সিম্পটম অনুযায়ী রুটিন কিছু চেকআপ করা উচিত। তার মধ্যে একটা হচ্ছে সিবিসি, থাইরয়েড ফাংশন টেস্ট, একটা ইসিজি কি করবেন না, যত প্যালপিটেশন ছিল? হ্যাঁ তিনটাই করব। আর 48 বছর বয়স, একটা ডায়াবেটিসের সুগার স্ক্রিনিং পরীক্ষা হিসেবে ক্রিয়েটিনিন হয়তো ওনার ইউরিনারি সিম্পটম আছে কি নাই, কোনো প্রিডিসপোজিং ডিজিজ আছে কিনা আমি জানি না। যদি আমরা ইনসিডেন্টালি ডায়াবেটিস পেয়ে যাই, হাইপারটেনশন পেয়ে যাই, তাহলে ক্রিয়েটিনিন দেখা খুবই জরুরি। আমি তো ব্লাড প্রেশার মাপি নাই, মাপলে হয়তো পেতেন। তাহলে ব্লাড প্রেশার রিলেটেড, হাই ব্লাড প্রেশার রিলেটেড কিছু স্ক্রিনিং টেস্ট তো থাকে, রেনাল ফাংশন, ইলেক্ট্রোলাইট, একটা ইসিজি করা, একটা সিবিসি করা, অ্যানিমিক তো থাকতেই পারে। এগুলো আপনি করলেন, করার পরে আপনার পরের দিন রোগী রিপোর্ট নিয়েই তো আসবেন, ঠিক আছে? তাহলে আমি এবার আসবো, রিপোর্ট নিয়ে আসি। আচ্ছা, কাগজ, একটা কাগজ যদি আমাকে দেন, আমার সাথে ধরেন একটা রিপোর্ট আছে, এটাই তো হয়, রোগীরাই তো আসেন নাকি? বাইরে তো রেকর্ড ইলেকট্রনিক্যালি আপনার চেম্বারেই থাকে, আর আমাদের এখানে কিন্তু রোগী রিপোর্ট নিয়ে আসেন, তাই না? আচ্ছা, তো আমি এখন ঢুকছি। আমার নাম মনে আছে? রোগীর নাম মনে আছে? মনে তাহলে ওই ভাইকে জিজ্ঞেস করেন। হ্যাঁ, তো আমাদের নাম ধরে টাকাও লাগে না কিন্তু, তাই না? আচ্ছা, ঠিক আছে। তো উনিকে সালাম দিয়েছিলেন, রোগীকে দিয়েছিলেন, তাই না? আচ্ছা, ঠিক আছে, আমি ঢুকছি মনে করেন। ভালো আছেন? আপনি সালাম দিয়ে দিলেন ডাক্তার আমাকে, আল্লাহ আপনার ভালো করুন। জি জি, এই রিপোর্ট গুলা করতে বলেছিলেন, আমি নিয়ে আসছি, একটু দেখবেন। ধরুন আপনি পেয়ে গেলেন, যা যা আছে আপনি বললেন না, সিমস টু বি অল দ্য রিপোর্টস আর নরমাল, ঠিক আছে। এবার আপনি ব্যাখ্যা করবেন রিপোর্টটা ওনাকে, তাই না? কিন্তু রিপোর্ট গুলো করার আগে হয়তো একটু ব্যাখ্যা দেওয়া দরকার ছিল, যেটা হয়তো স্কিপ করে গিয়েছি, কেন আমি রিপোর্ট গুলো করছি। রোগী তো জিজ্ঞেস করতেই পারেন, এবং খারাপ ভাবে যদি বলি আননেসেসারি রিপোর্ট করা হয় না, অনেকগুলো কারণে, সেটা বলতেও চাচ্ছে না। আপনি একটা ব্যাখ্যা দিতে পারেন যে আপনার যে কষ্টটা হচ্ছে, আমি ভাবছিলাম আপনার হার্টের রোগ আছে কিনা, বা কিছু কিছু কেমিক্যাল থাকে বাইরে, না সরি, তাহলে এটা ব্যাখ্যা হয়তো আপনি দেন নাই। এখন একটু যেহেতু ব্যাখ্যা দেন নাই, আমার তো সুযোগ আছে ব্যাখ্যা দেওয়ার জন্য। হ্যাঁ,
আপনি এটা ব্যাখ্যা সহ বলেন কেন পরীক্ষাগুলো করেছেন এবং ফাইন্ডিংসটা রোগীকে বলেন। আপনার ফার্স্টে আমরা একটা রক্ত পরীক্ষা করেছিলাম, আপনার রক্ত শূন্যতা আছে কিনা, এটা এই রিপোর্টটা নরমাল, মানে আপনার কোনো রক্ত কোনো সমস্যা নাই, প্লাস হচ্ছে আপনার যে রক্ত শূন্যতাও নাই, আর যেটা আপনার বুক ধরপড় করে যে টেস্টটা আমরা করেছি সেটা আমরা নরমাল করেছি। কি টেস্ট করেছেন বুক ধরপড় করার জন্য? আপনার একটা থাইরয়েড ফাংশন টেস্ট করছি। থাইরয়েড ফাংশনটা কি জিনিস? এটা একটা হরমোনাল টেস্ট। হরমোন আবার কি ডাক্তার? সরি, কে উত্তর দিবেন? আপনি দিবেন ম্যাডাম, আপনি উত্তর দিবেন। হরমোন ব্যাখ্যা দেন। ফেরদৌস বারবার বলছে, বাকিরা একটু শেয়ার করলে। একটা হাবিমার কি চিন্তা? হরমোন কি বলতে পারি আসলে? কঠিন, একটা বিকল্প শব্দ বের করা কিন্তু হরমোনের কঠিন। ইংলিশে বলা যায় কেমিক্যালস বলা যেতে পারে, কিন্তু বাংলায় আসলে কেউ ডিসকভার করতে পারে না হরমোন। রক্তের কিছু রসকস আর কি, হয়তো এভাবে বলতে পারে, তাই না? বা কেমিক্যাল অনেক সময় কেউ কেউ বোঝাতেও পারে। শরীরের ভিতর থেকে আমাদের কিছু রস আছে, রসের গন্ডগোল হয়, এইভাবে বলা যেতে পারে। কিন্তু এডুকেটেড হলে হয়তো আপনি কেমিক্যাল পড়তে পারতেন, হাই প্রোফাইল এডুকেটেড পেশেন্ট। জি, যদি উনি রাসায়নিক শব্দ জানেন, এটা আপনার পেশেন্টকে আপনি বুঝালে কিন্তু কোনোভাবেই যদি এইবার আসেন জার রুলস অফ দ্য জার সব সময় ইভেন আপনি বলেন যে আপনার রিপোর্ট নরমাল, এখন আমি চুপ করে শুনে আছি, আমি তো রিঅ্যাক্ট করি নাই, এত করলে সময় চলে যাচ্ছে। নরমাল আমি তো বুঝলাম না, নরমাল মানে কি? আমি তো অশিক্ষিত গ্রামের মহিলা, ক্লাস 3, 4, 5 পড়ে বড় হয়েছে, নোয়াখালী বাড়ি, তাহলে আপনি নরমাল বললেন। খেয়াল করেন, কথা বলার সময় আমরা তাড়াতাড়ি খেয়াল করবো আমরা কি বলতে চাচ্ছি, ওনার মতো করে বলতে হবে। ঠিক আছে, আপনি ব্যাখ্যা দিলেন না, এখন আপনি প্রেসক্রাইব করেন। কিছু ওষুধ দিতে চান, আপনি বোঝালেন যে কোনো রিপোর্টে কোনো অসুবিধা নাই, ঠিক আছে, এবার আপনি চিকিৎসা দিবেন, দেন তো। আপনি নিশ্চয়ই দিয়েছেন, আপনি যদি প্র্যাকটিস করে থাকেন, জীবনে কত রোগীর এইভাবে চিকিৎসা দিয়েছেন, আজকে দেন। সিরিয়াসলি নিয়েন না, ইউ মে বি রং, আই মে বি রং অলসো। আমি যতটুকু জানি অতটুকু বলার চেষ্টা করছি। আপনি চিকিৎসা দেন, প্রেসক্রিপশন লেখেন, আপনি একটা অ্যাক্ট করেন, আপনার টেবিল তো পাশেই আছে না, নাম লিখেছেন, বয়স লিখেছেন, নামটা লেখা, উনি তো লেখেন না বোধহয় নাম, না? একটু লাইভ হলে ভালো হয়, আমরা হয়তো সামনে সুযোগ পেলে আরো করতে পারবো, কিন্তু জানি না আর স্যাররা সুযোগ করবেন কিনা। জান না, তারা লেখেন, কলম আছে, লেখেন আপনি। তাহলে আপনি প্রেসক্রিপশনে লিখছেন, কথাও বলছেন, এই জিনিসটা আমাকে বল, এটাই তো করি আমরা। লাইভ হন, আপনি লিখছেন, কথাও বলছেন, বোঝান, আপনি এগুলো করবেন, এগুলো করবেন, এভাবে বলেন না, বলতে থাকেন আমাকে। আমার প্রশ্ন থাকলে আমি আবার বলবো আপনাকে, বলেন। আপনার তো টেস্ট রিপোর্ট সবকিছু স্বাভাবিক আছে। আচ্ছা আচ্ছা, তো আমরা মানে কোনো বড় অসুখ পান নাই তো ডাক্তার? বড় কোনো অসুখ পাই নাই আমরা। তো আসলে কি কোনো অসুখ নাই আমার? আপনি কিন্তু লিখছেন, রোগী আপনাকে ইন্টারাপ্ট করবেনই, আপনি কিন্তু থামাই দিতে পারবেন না। ইট ইজ আ পেশেন্ট সেন্টার্ড কনসালটেশন। আপনি নিজেকে থামিয়ে নেবেন, কিন্তু রোগীকে থামাবেন না। আবার এক জায়গায় থামাতেও হবে। বুঝতে পারেন যে ওই কালচারের মহিলা কিন্তু একটু বেশি কথা বলতেই পারে, যাদের অভিজ্ঞতা আছে তারা জানে, কিন্তু আপনাকে থামাতে হবে তো, নাহলে তো উনি আপনাকে ওইদিকে নিয়ে যাবেন, আপনার শেষ তো, পরের রোগী নক করা শুরু করে দিয়েছেন, তাহলে থামাবেন কিভাবে? যদি ইররিলেভেন্ট হয় অবশ্যই থামাতে হবে, তাই না? ইররিলেভেন্ট অনেক হতে পারে, আপনি প্রেসক্রাইব করেন, আপনি বোঝালেন যে আমি বুঝে নিয়েছি, আমার হয়তো বড় কোনো রোগ নাই আছে, সেক্ষেত্রে আমরা বলেন আপনি। এখানে একটা ব্যাপার দেখেন, রোগ না হলে কি ডাক্তার চেম্বারে রোগী এসেছেন, একটা রোগ তো আছে, নাই আপনি বললেন, আছেটাকে এটা তো বলতে হবে, এটাই তো প্রায়োরিটি, সেটা বলতে থাকেন, ওষুধ লিখতে থাকেন। আপনার ডায়াগনোসিস কি হয়েছিল? অ্যাপারেন্টলি একটা পোস্ট মেনোপজাল সিম্পটম যদি হয়, হ্যাঁ, সোয়েটিং, রেস্টলেস এমনই হয়েছে, আপনি এবার ব্যাখ্যা দেন। এটা আপনার যে অসুবিধাটা, এটা সাধারণত একটু লাউডলি বলেন, সবাই মাসিক বন্ধ হয়ে যাওয়ার পর মেয়েদের একটা সমস্যা হয়, বুক ধরপড় করে, হাত পা ঝিঝি করে, এই মাথার তালু বড় হয়ে যায়, এই কারণে আপনার এই হরমোনটা কমে যাওয়ার কারণেই আপনার এই সমস্যাটা হচ্ছে। আচ্ছা আচ্ছা, এজন্য আমি এটা খুব খারাপ কিছু, খুব মারাত্মক কিছু? এটা মারাত্মক কিছু না,
আপনাকে আমি কিছু ওষুধ দিয়ে দিচ্ছি যে কারণে আপনি একটু ভালো ফিল করবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি শুধু ওষুধই দিবেন না কোনো আর আমাকে কোনো হসপিটালে ভর্তি হতে না হবে? হসপিটালে ভর্তি হবে না, সাথে আপনাকে কিছু খাবার দাবারের প্রতি একটু যত্ন নিতে, মানে খাবার বেশি খেতে হবে, যেমন বেশি খেতে হবে? কি কি হ্যাঁ, খাবো? যেমন দুধটা খাবেন, দুধ, ডিম, শাকসবজি একটু বেশি করে খাবেন, তেল জাতীয় খাবার পরিহার করবেন। তেল ছাড়া তো রান্না করতে পারবো না। অল্প করে দিবেন, আচ্ছা, অল্প করে। যতটুকু না দিলেই না, ততটুকু করে দিবেন আর কি। ও আচ্ছা, তা আমার জন্য এভাবে বানালে আমার ছেলে মেয়ের সবাইকে বাবা খেতে তো- অভ্যাস করে ফেলবেন, দেখবেন যে আস্তে আস্তে সবাই, পরিবারের সবাই, তেল তো বেশি খাওয়া ভালো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো বলেছেন আসলে। তাহলে আমাকে কিছু ওষুধ দেন, আমি এগুলো খাবো। ঠিক আছে, আপনি এবার দেন, প্রেসক্রিপশন শেষ করেন। আর কিছু বলতে চাইলেও বলতে পারেন, আমরা তাই করি, প্রেসক্রিপশনটা দিয়ে বলতে আবার বাড়িতে যান। না না, যে ওষুধগুলো আমি লিখে দিলাম ওগুলো ঠিক মতো খাবেন। আচ্ছা, আর আপনি আমাকে আরো 3 মাস পর আমার সাথে দেখা করবেন। 3 মাস পরে? হ্যাঁ, 3 মাস পর দেখা করবেন, আচ্ছা, এবং আচ্ছা। আপনার কেমন লাগলো, এটা ওষুধটা খেয়ে আপনার ভালো লাগলো কিনা এটা আমার সাথে যোগাযোগ করবেন, অথবা যদি না আসতে পারেন আমাকে ফোন করবেন। ও, আপনার ফোন নাম্বারটা দিয়েন, হ্যাঁ, তাহলে আমি মোবাইল করব বাড়ি থেকে। হ্যাঁ, আমাকে যখন খুশি ফোন করবেন আমি আপনাকে বলে দেব। আচ্ছা আচ্ছা, আপনি অনেক ভালো ডাক্তার। তাহলে আমার না আসলেও হবে, আমি ফোনে হ্যাঁ, ফোনে আপনার সাথে আসলে কথা ফোনে বলবো। ফোনে বলতে পারবেন, যদি মনে করি আমি আসতে হবে তাহলে আমি বলে দিব যে না আপনি আসেন। আচ্ছা আচ্ছা, 3 মাস পরে আসতে চাইলে আপনার সিরিয়াল পাবো আমি ঠিক মতো? হ্যাঁ, পেয়ে যাবেন, আপনি সিরিয়াল ফোন করলে সিরিয়াল দিতে তাহলে তো ভালোই হলো। আমি যদি 3 মাসের মধ্যেও কোনো অসুবিধা হয় তাহলে আপনাকে আগেও আসতে পারবেন আপনি। ফোনে পাবো আশা করি। হ্যাঁ, ফোনে পাবেন। আচ্ছা, ঠিক আছে, প্রেসক্রিপশন দিয়ে দিলেন না? আচ্ছা, আপাতত তো একটা কনক্লুশন হলো মনে হয়। আপনাদের কোনো অবজারভেশন আছে এই অংশে? এখানে একটা ইম্পর্টেন্ট কাজ করা হয়েছে। উনি যে ফোন নাম্বার দিচ্ছেন, এটা আসলে একটা সেফটি নেটিং হচ্ছে ভালো, কিন্তু এটা কতটুক ফিজিবল, কতটুক প্র্যাকটিক্যাল? আপনি কোন ফোন নাম্বার দিলেন আসলে? আপনার প্রাইভেট ফোন নাম্বার? তাহলে আপনাকে রোগী তো রাত 12টা বাজে ফোন করবেন, তখন আপনি কি করবেন? খেয়াল করে দেখেন, ফোন নম্বর দেয়াকে সরি টু সে এটা মার্কেটিং পারপাসে বললেন। আমাকে সব সময় পাবেন, আসলে কি পাবেন? আমি শব্দটা অন্যভাবে ব্যবহার করলাম। মার্কেটিং মানে আপনি আপনার মানে জেনারোসিটি দেখালেন রোগীর কাছে, কিন্তু কতটুক রিয়েলিটি এই লাইফে যে আপনি ফোনে অ্যাটেন্ড করতে পারবেন, এটাকে বলা ওয়াইজ হলো কি? কি মনে করেন সবাই? এটা ডক্টর ওয়াইজ ভ্যারি করবে, কারণ আমার মতে একজন ডক্টরের যখন খুশি ফোন রিসিভ করার মন মানসিকতা থাকতে হবে, সেটা রাত 2টা হোক 3টা হোক, ফোন তাকে রিসিভ করতে হবে এজ এ ডক্টর। এটা আপনার হয়তো ফিলিংসটা বললেন, এর রিয়েলিটি কি বলে আসলে? আপনার তো পার্সোনাল লাইফ, ফ্যামিলি লাইফ আছে, আরো সোশ্যাল লাইফ আছে। এটা কি পারমিট করবে যে কোনো সময় ফোন? আপনি এক রোগীকে দিচ্ছেন না তো, আপনি এভাবে যদি দেন, আপনার চেম্বারে 20 জন রোগী 20 জনকে দিয়েছেন, এভাবেই তো আপনি করেন, তাহলে কয়টা ফোন রিসিভ করবেন? বাই রুলস অর নর্মস ডক্টররা কিন্তু পার্সোনাল ফোন নাম্বার দিবেন না, এটা হলো কনসেপ্ট। আপনি হয়তো রোগী বেঁধে সিলেক্ট করে দিতে পারেন, একটা টাইমও বলতে পারেন, আপনার যদি অ্যাটেন্ডেন্ট থাকে ফোন রিসিভ করার মতো তাকে শেয়ার করতে পারেন, কিন্তু ইন জেনারেল ফোন নম্বর দেওয়াটা আপেক্ষিক ব্যাপার হবে, সবাইকে দেওয়া ওয়াইজ হবে বলে আমি মনে করি না। স্যারের অভিজ্ঞতা কি বলে? এক্স্যাক্টলি ঠিকই বলেছেন। বাংলাদেশের কনটেক্সটে সত্যিকার অর্থে যদি বলি, কেউ তো কোনো ডাক্তারই কিন্তু তার আমরাও দেই না তো। আপনি হয়তো দেন, খুব জেনারেস ডক্টর। এবং যেটা করে সেটা হচ্ছে আসলে চেম্বার বা আপনি যেখানে বসে প্র্যাকটিস করতেছেন, আপনি অফিসি নাম্বারটা দিচ্ছেন, এক্স্যাক্টলি। যেখানে আপনার একটা অ্যাটেন্ডেন্স থাকবে যে আপনার টেলিফোনটা নেবে, এবং সে ইম্পর্টেন্স বুঝে কিন্তু ডাক্তারের সাথে সে কানেকশন করবে। এটা হচ্ছে হ্যাঁ, আপনি বলতে পারেন যে আপনার সমস্যা থাকছে, নাম্বারে যোগাযোগ করবেন। এটা একটু ওয়ে ডেভেলপ হচ্ছে, ঠিকই বলেছেন। এটা কখনো ওই ধরনের কোনো আশ্বাস দেবেন না যে আশ্বাসটা আসলে বাস্তব ক্ষেত্রে রিয়েলিটিতে বাস্তবসম্মত। কারণ আপনার একটা ফ্যামিলি আছে, রাত্র 2টা 3টার সময়, এবং বিদেশের কথা যদি বলি, এটা কিন্তু ডক্টর চেম্বারে লেখাই থাকে 10টা বা 11টার পরে আপনি কখনো ডাক্তারকে এইটা কিন্তু বলে দিতে হবে। আমাকে ফোন করলেন না, আমি যাবো কোথায়? তখন বলতে বলতে রাত্র 10টা 11টার পরে যখন আপনি কখন ফোন করবেন, তাহলে কিন্তু নিশ্চয়ই একটা সিভিয়ার কোনো সমস্যার জন্য আপনি টেলিফোন করতেছেন। আর সিভিয়ার মানে হচ্ছে যে এটা একটা ইমার্জেন্সি কেস। ইমার্জেন্সি কেস কিন্তু জেনে আপনাকে শোনা হবে। ইমার্জেন্সির জন্য আপনাকে কিন্তু কোথায় হসপিটাল আছে, এই কথাটা কিন্তু থাকবে। আপনি যদি কখনো কোনো হঠাৎ করে কোনো সমস্যা যেটা নাকি আপনি তীব্র যন্ত্রণা বা ব্যথা হচ্ছে, আপনি সহ্য করতে পারছেন না, তাহলে আপনি ডাইরেক্ট হসপিটাল এই প্রশ্নটা আর ওই টেলিফোন নাম্বার যেটা বলেন, আমি একমত যে আসলে আমরা কিন্তু সত্যিকার যে কখনো পার্সোনাল নাম্বার
দেই না। হ্যাঁ, তাহলে কি নিয়মটা কি? ওখানে আমার একটা টেলিফোন নাম্বার আছে, সেটা অফিসিয়াল নাম্বার, ওখানে আপনি টেলিফোন করবেন, এই সময়ের মধ্যে যদি করেন তাহলে হয়তো আপনি আমাকে আরো আরো ড্রব্যাকস আছে, আপনারা যদি লক্ষ্য করে থাকেন ওই যে পোস্টের মধ্যে ফেসবুকে টেলিফোনিক কনসালটেশনের একটা পোস্টও আছে, এটার মেরিটস ডিমেরিটসটা দেখানো হয়েছে। আপনি টেলিফোন করলেন, হয়তো রোগীর বোন কথা বলছে, ভয়েসটা কিন্তু সিমিলার, তাহলে রিয়েল ইনফরমেশনটা আপনি পাচ্ছেনও না। এই জন্য ফোনে কনসালটেশন খুব ডিফিকাল্ট আসলে করা। আর ইমার্জেন্সি হলে এই জন্য সেফটি নেটিং করতে হবে। আপনি ফোন নাম্বার হয়তো দিতে পারেন না পারেন সেটা, কিন্তু এই সেফটি নেটিং এই বয়সে হঠাৎ করে প্যালপিটেশন হয়েছে, আমি হয়তো আজকে ডিটেক্ট করতে পারলাম না হার্ট ডিজিজ, আরেকদিন তো হতে পারে 1 মাস পরে। এই সময় রোগী কি করবেন এটাই ব্যাখ্যা করতে হবে। যদি আপনি মনে করেন যে রোগী বুঝতে পারছেন না, তাহলে এইভাবে বলতে পারি যে আপনার যে কষ্টগুলো আছে, আমি তো ওষুধপত্র দিলাম, 3 মাস পরে আবার আপনাকে আসতেও বললাম, এর মাঝে যদি এমন কোনো সমস্যা হয় যেটা আপনি বুঝতেই পারছেন না অথবা খারাপ কিছু হচ্ছে মনে করেন, তাহলে আপনি অবশ্যই জরুরি বিভাগে চলে যাবেন হাসপাতালে, এটা বলা যেতে পারে। এই অংশটুকু হচ্ছে সেফটি নেট। এটা শুধু সিমটমের জন্য নয়, আপনি যে আজকে ওষুধ দিচ্ছেন, ধরেন এটা আপনি হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিও দিতে চান, হয়তো একটু কনসালটেন্ট রেফার করেও দিতে পারেন বা আপনি শুরুও করতে পারেন, যদি কন্ট্রাইন্ডিকেশন না থাকে, তাহলে তারও সাইড ইফেক্ট হতে পারে 1 মাস পরে। রোগী হয়তো বোঝাতেও পারবেন না, আপনিও বুঝবেন না আসলে কি ঘটছে, হয়তো পায়ে ব্যথা হচ্ছে, ডিবিটি হয়ে যাচ্ছে, ডেঞ্জারাস না? ইট মে কজ পালমোনারি এম্বোলিজম। রোগী বলবে যে পায়ে ব্যথা, কিভাবে বলবেন জানেন? রোগী বলবে যে কালকে আমার ধান মাড়াইছি, তো গ্রামে ধান আসছিল, কাজ করতে করতে আমার পায়ে ব্যথা হচ্ছে, একটা ওষুধ দাও, এইভাবে বলবো। আসলে কিন্তু ওই খেয়ে যে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি হয়তো ডিবিটি হয়তো হয়ে যাচ্ছে, এটা ভেনাস ক্লট হতে সম্ভাবনা হচ্ছে, রিপ্রোডাক্টিভ এজে মহিলা ওসিপি খান, এই জন্য ডিবিটি হচ্ছে, ইটস ডেঞ্জারাস। আপনি তো গ্যাস নাও করতে পারেন জিপি হিসাবে কি করতে যাচ্ছে, কিন্তু ওই সময় পারফেক্ট স্পিচটা নেওয়া দরকার, সেখানে অনসেট দরকার, কখন শুরু হলো, তাহলে তো আপনি বুঝতে পারবেন না। এই জন্য ওই সিমটমের যে নিমোনিকটা বললাম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনসেট, স্পেশালি অনসেট ক্যান সে দ্য ডায়াগনোসিস অলসো, শুধু অনসেটটাই যথেষ্ট মানে ডায়াগনোসিসের জন্য। এই কারণে ওই সেফটি নেটিং ইম্পর্টেন্ট। ইভেন ওষুধের সাইড ইফেক্টের সেফটি নেটিং হতে পারে, সিমটোম্যাটোলজি সেফটি নেটিং হতে পারে। ফাইনালি আপনি একটা ডেটও বলেছেন 3 মাস পরে আসবেন, এটা হলো ফলো আপ প্ল্যান। তো একটু করলেই তো মোটামুটি একটা কনসালটেশন হয়ে যায়, তাই না? তো আমার এই প্রাইমারি এটা আমার এখানে শেষ করি স্যার, আমাদের মধ্যে 10:30 পর্যন্ত প্ল্যান আছে, আরো কিছু সময় আছে। তো এই পুরো কনসালটেশনটা কি কেউ একজন পুরোটা করবেন এখন এইভাবে ভেঙে না? আপনি স্যার যদি নোট করেন, শুধু 10 মিনিট সময় বা 10 থেকে 12 মিনিট দেওয়া যাবে, এর বেশি না। আপনি যেতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা ভালোই করছেন কিন্তু, হ্যাঁ, প্রথম একটা যে বেশি জড়তা থাকার কথা সেটা হচ্ছে না। আমরা আরো বেশি ছিলাম, মানে প্রথম যখন পরীক্ষাটা দিতে যে এগুলো করতে যেতাম, মানে তখন তো হয়তো ল্যাঙ্গুয়েজ ইংলিশ ছিল পরীক্ষার পারপাসে, আরো বেশি আড়ষ্ট ছিলাম। আপনারা 1 মাসে অনেকটা মনে কিছুটা ওরিয়েন্টেড হয়ে গিয়েছেন বলে মনে হয় আর কি। এই জন্য কেউ আসবে না স্পন্টেনিয়াস, আপনি আসবেন, এটাই করেন, অসুবিধা নাই, সিনারিও কঠিন করা হবে না প্রথম থেকেই। আমি যদি ঢুকি আর কি, হ্যাঁ, একটা আপনার পরিচয় নিয়ে সবাইকে বলেন। আমি মিজানুর রহমান, সিএমসি থেকে পাস করছি 1984। অনেক সিনিয়র, 20th ব্যাচ। আমি 31st, কাজে ইউ আর ভেরি অনার্ড টু মি। আমি 18 বেশি আছি। যাই হোক, মানে এখানে বয়সটা আমাদের যেন এটা না ফেলে কে কত বয়সে বড় না, আমরা শিখতে এসেছি। আমি এই জন্য বলেছি যে হয়তো আমার সুযোগ হয়েছে আমার একটু থাকার জন্য একটু করার। তো আমরা যারা বরং বেশি বয়স হয়ে গেছে তাদের এরর বেশি হবে, কারণ বেশি বেশি করে ফেলেছি আমরা, তাই না স্যার? আর যারা জুনিয়র আছেন কিছুটা, তাদের এররের বাল্কটা একটু কম, এটা রিকভার করা হয়তো অনেকটা ইজি। কিন্তু যারা বেশি সিনিয়র হয়েছেন, তো আশা করি যে আমাদের এই কোর্স আপনাদের হেল্প করবে আসলে, আপনি আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবেন। তো আমি তাহলে শুরু থেকে আসি স্যার, আপনার টাইমটা কাউন্ট করতে পারেন, হয়তো 10 থেকে 15 মিনিট যদি হয়, 10 মিনিট পরে একটা অ্যালার্ম দিলে মানে আর বাকি 2-3 মিনিটে, এর বেশি সময় বোধ চেম্বারে আমরা পাই না বা দেই না, তাই না? কি বলেন? এই 15 মিনিটেরও সম্ভব না, সম্ভব তো হয় না আসলে, আমিও তো চাই না, তুমি বেশি দেখতে পারলে তো পারো, কিন্তু কিছু এক্সেপশনাল কেস থাকতে পারে, এসে ঝগড়া শুরু করে দিল, এটা সামাল দিতে হয় না, এগুলো এডিশনাল। ইন জেনারেল একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস যা হয়। সো নাম হয়তো আপনি জানেন না কিন্তু, তাই না? হয়তো সিরিয়াল দিয়েছে আপনি জানতেও পারেন, সিরিয়াল দিয়েছে এত নম্বর সিরিয়াল 7:15-তে একজন মহিলাই আসবেন। তো আমি আমি হয়তো চেম্বারে ঢুকছি, আপনি রেডি আছেন না? সরি।
ডাক্তার বসুন ওয়ালাইকুম আসসালাম। বসুন। ডাক্তার আপনি আমারই সালাম দিয়ে ফেললেন, অবশ্যই, কেন দিব না, মুসলমান তো। খুব ভালো লাগলো। জীবনে কেউ সালাম দেয় না কিন্তু। খুশি হলাম শুনে। জি 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 জি। মা আপনি থাকেন কোথায়? আমি এই যে আপনার এই পাশের গ্রামে থাকি। শুধু গ্রামে। জি জি জি। তো আপনি ডাক্তারের কাছে কেন আসলেন? আমার কাছে কেন আমার আসলেন? শরীরটা খুব খারাপ গত 4-5 মাস ধরে। ভালো লাগছে না, ওষুধপত্র কিছু খেয়েছি, দোকান থেকে নিয়েছি, ব্যথা করে, গা ঝিমঝিম করে, ভিটামিনও খেয়েছি, একটু দুর্বল দুর্বল লাগছিল। তো অনেকদিন তো এইভাবে কাটালাম, তো শুনলাম যে আপনি ভালো ডাক্তার নতুন এসেছেন এলাকায়, লোকজন বলে আপনার কথা, তো ভাবলাম যে আপনার সাথে একটু কথা বললে বোধহয় উপকার হবে, সেই জন্যই আসছি। গা ব্যথা করে বলছিলেন, যে মাঝে মাঝে ব্যথা করে, আর কিছু আছে কি? এই বুক ধরফর করে, মাথা গরম হয়ে যায়। কতদিন যাবে? 5 মাস 6 মাস হবে। কখন করে? সবসময় করে। সকাল বিকাল দুপুর কোনো কিছু নেই? এটা কোনো টাইম কোনো বাড়াবাড়ি ঠিক আছে? নাই। কোনো সময় বাড়াবাড়ি আছে? না, এরকম বুঝতে পারি না। একই রকম সব। জি জি জি। কতক্ষণ থাকে? একবার হলে 1 ঘন্টা 2 ঘন্টাও থাকে, তারপরে প্যারাসিটামল খেলে একটু করে কমে যায়, আবার আসে। গা ঝিমঝিম করে বলছি। জি জি জি। ঘাম টাম দেয়? মাঝে মাঝে একটু ঘামও হয়। বুকে কোনো ব্যথা আছে? বুকে না, সারা শরীরে মাঝে মাঝে ব্যথা করে, কিন্তু আলাদা করে বুকের ব্যথা এরকম খেয়াল করে। আচ্ছা, ঠিক আছে। খাওয়া দাওয়া কিরকম? মোটামুটি সবই খাই, রান্না বান্না করি। মনে হয় যে যদি মোটা হয়েছেন বা চিকন হয়েছেন কিছু মনে হয় দুর্বল বলছেন তো? মনে হয় কেউ চিকন হয়ে না 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 না, যা ছিলাম গায়ে গতরে এমনই আছে। গ্লাভস টাভস সব ঠিক আছে? হ্যাঁ জি জি জি, ঠিক আছে। তো বাড়িতে কে কে আছে? আমার স্বামী আছে, এক ছেলে আছে, এক মেয়ে আছে। ওরা অবশ্য বিয়ে হয়ে গিয়েছে। তার মানে আপনারা কি দুজনই একসাথে থাকেন? না আমি আমার স্বামীর সাথেই থাকি, একজন কাজের লোক আছে সাহায্য সহযোগিতা। বাচ্চারা কি খুব দূরে দূরে থাকে না কাছাকাছি আছে? মোটামুটি 10-12 মাইল হবে, যোগাযোগ তো ভালোই আছে। মাঝে মাঝে আসা যাওয়া করে। পারিবারিক কোনো সমস্যা তো নাই? খুব একটা নাই, আমার স্বামী ব্যবসা করে। ঘুম- ঘুমও একটু গন্ডগোল হচ্ছে ইদানিং। ভালো ঘুম হচ্ছে না, আগের মতো হচ্ছে না, অস্বস্তি লাগে। বা মাসিক তো আসে না বন্ধ হয়ে গেছে? 2 বছর হলো বন্ধ হয়ে গেছে। তো মাসিক বন্ধ হওয়ার পরে কি এটা শুরু হয়েছে না আগে থেকে শুরু হয়েছে? 2 বছর তো মাসিক বন্ধ হয়ে গেল, তারপরে আস্তে আস্তে একটু একটু খারাপ মনে হয় লাগছিল, আমি খুব একটা আমলে আনি নাই, কিন্তু 5-6 মাস হলে একটু বেশি বেশি লাগছে। তো এখন আর কি কি ওষুধ আছে বলতে পারবেন এছাড়া? আপনার কিছু জানার থাকলে বলেন, আমি তো যা মনে আসছে সবই বলে ফেললাম। পায়খানা বিষয়ে একটু নর্মালি জিজ্ঞেস করি কিরকম আছে? পায়খানা মোটামুটি ঠিক আছে, একটু কষা টসা হয়, আবার শাক লতা পাতা খেলে ঠিক হয়ে যায়। তো আর কিছু নাই মোটামুটি এড্রেস তাহলে, বা আমরা একটু একটু পরীক্ষা টরীক্ষা করে দেখি আপনাকে। হ্যাঁ করতে পারেন, করতে তা পারেন। আমি তখন তার কাজ দেখবো, ব্লাড প্রেশার দেখবো, ওজনটা এগুলো কিন্তু দেখি কি অসুবিধা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এগুলো দেখা হলো, তারপরে আবার বলি মা একটুখানি দেখি বুকটা কিরকম, একটু পরীক্ষা করে দেখি। আচ্ছা ডাক্তার, আপনি আমার যে কষ্টগুলো শুনলেন, আসলে আমার কি হয়েছে অনেক কিছুই মাথা মধ্যে আছে। একটু একটু বলবেন? আমি একটু চিন্তিত। যে বয়স 5-6 মাস আছে, হয়ে দুর্বল গেল। হয়ে যেতে পারে। আচ্ছা, হ্যাঁ, একটু আমরা বলি যে রক্ত শূন্যতা, তার জন্য হতে পারে। মাসিক রক্ত বন্ধ হয়ে গেছে। শূন্যতা, আচ্ছা আচ্ছা, মানে রক্ত কমে গেছে এরকম। এরকম আর কি একটা জিনিস, এরকম আমরা এটা এইভাবে বলি যে রক্ত একটু ইয়ে হয়েছে। হ্যাঁ, আমার অবশ্য 20-25 বছর আগে এরকম রক্ত শূন্য ছিল বলে ডাক্তার হতে পারে, বলেছিলেন। মাসিক বন্ধ আমাকে হলে কিছু এরকম আয়রন টায়রনও দিয়েছিলেন, পরে এটা শুনতে হ্যাঁ, হয়েছে। আবারও কি আমার এরকম হয়েছে মনে হতে করছেন? পারে। আচ্ছা আচ্ছা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা আচ্ছা। আর কোনো আর সমস্যা হতে পারে মাসিকটা না? বন্ধ হয়ে গেল এরকম পরে। হ্যাঁ, অধিকাংশই মাসিক বন্ধ হয়ে গেলে দেখা যায় আস্তে আস্তে এটা হয়। হ্যাঁ, সেটাও আমাদের দেখতে হবে। আবার বুক ধরফর করে, এটাও আবার হার্টটাও চিন্তা করতে হবে, ওইটাও আমরা একটু দেখবো। আমরা একটু দেখবো। মানে হার্টেও সমস্যা হয়েছে ভাবছে? দেখতে তো হবে। আচ্ছা আচ্ছা, কোনো পরীক্ষা করে অসুবিধা আমরা নেই। বুঝি, আমি বলছি না যে হয়েছে, কিন্তু আমাকে দেখতে হবে, দেখে আমি আপনাকে বলবো যে কি অবস্থা দাঁড়াচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পরীক্ষাগুলো আশেপাশে করা যাবে তো? আমি কিছু পরীক্ষা দিব, আশেপাশে করবো, আপনি সুবিধা মতো জায়গা থেকে করবেন, যে জায়গা ভালো আছে সে জায়গা থেকে করবেন। আচ্ছা আচ্ছা, আপনি ঠিক আছে। যেটা ভালো মনে করেন। না, অসুবিধা নাই, আপনি লিখে দেন, আমি পরীক্ষা করে আবার আপনার কাছে আসবো। অ্যাকচুয়ালি হিস্ট্রিতে এখানে একটু explain আপনি কি করি। কমেন্ট সেকশনে যাচ্ছেন স্যার? কয় মিনিট গেল? 5 মিনিট। 5 মিনিট। আরেকটা জিনিস আছে, আপনি কোনো আপনি আরো কথা বলবেন তো চেম্বারে? আরেকটু 5 কথা মিনিট বলবো? না, আরো আরো সময় আরেকটু যেটা Please. জিজ্ঞেস করতে, ড্রাগ হিস্ট্রিটা আপনি নেন, আপনি আচ্ছা। পুরো পুরো ইনফরমেশন কমপ্লিট করেন। মায়ের মধ্যে কি ডাক্তার কাছে গেছিলেন?
না 6 মাসে তো যাই যে দোকান, ওই যে ডাক্তার আমাদের গ্রামে দোকানে গেছে। যে আব্দুল করিম ডাক্তারের কাছে গেছিলাম। আচ্ছা, ঠিক আছে, কি কি ওষুধ খেয়েছেন বলতে পারবেন? ও তো ভিটামিন দিয়েছে, কতগুলা হলুদ হলুদ বড়ি দিয়েছে, ব্যথা ব্যথার জন্য কোনো ওষুধ খান? ক্যালসিয়ামও দিয়েছিল, আমার ভালো লাগে না, আমি ব্যথার বন্ধ জন্য করে কোনো দিয়েছি। ব্যথা ওষুধ খান নাকি? নাপা ট্যাবলেট দিয়েছে। ঘুমের ওষুধ খান কোনো? না ও বেটা আবার কিন্তু ঘুমের ওষুধ দিতে বলছি, দেয় নাই। ও বলে যে এটা ডাক্তার ছাড়া দেওয়া যাবে না। আর এমনি হিস্ট্রিতে তো আমরা অ্যাকচুয়ালি আপনি যে পান জর্দা খান, আমি দেখতেছেন মুখে ইয়ে আছে, জর্দাও কি খান? হ্যাঁ হ্যাঁ, পান না খেলে কি পারি আসলে? জর্দা খাইলে কি ধরপড় বেড়ে যায়? আর না এরকম খেয়াল করি নাই, হাকিম করি খাই আর। আচ্ছা, এরপরে অ্যাকচুয়ালি এখানে আমি আর হিস্ট্রিটা অ্যাকচুয়ালি আর এক্সটেন্ড করতে চাচ্ছি না, এক্সামিনেশনটা শেষ করতে চাই। আপনি তাহলে বলেন যে কি কি পরীক্ষা করবেন। তো এখানে ইনভেস্টিগেশন যাব না ক্লিনিক্যাল এক্সামিনেশনটা বলেন। জানতে বললাম যে পালস, ব্লাড প্রেশার দেখুন কমনলি দেখতে আমার দেখি। সেটিংটাই হচ্ছে না এইভাবে। প্রেসার 150/95, প্রেশারটা আমি দেখলাম 150/95, পালস 98। 90 পালস 90 বেশি আছে পালস। তাহলে এবার রিদম বলেন যে আপনি রিদমও দেখবেন। রিদমটা দেখতে হচ্ছে। রিদম রেগুলার, ডেফিনেটলি রিদম রেগুলার। রেগুলার। পেশেন্ট দেখলেন পেশেন্ট ইজ নট এনিমি, নট এনি। এটা দেখলেন। আর হার্ট সাউন্ড Heart sound normal, first sound, second sound normally audible, there is no added sound, আর কিছু নাই। আমার মনে হয় একটা মিস করছে ফ্যামিলিস্ট এটা না। মনে হয় এটা অসুবিধা নাই তো, আমরা তো একেবারে মুখস্থ মানে গদবাধা পড়ছি না। আপনি এক্সামিনেশন পরে আবার নিশ্চয়ই যেতে পারেন। করেন করেন। যে ইয়ে বাবা মা আছে, আমি আসলে বাবা মা আছে। না বাবা মারা গেছেন, মা আছে। কিভাবে মারা গেছেন বলতে পারেন? বাবা অ্যাক্সিডেন্ট হয়েছিল, গাড়িতে অ্যাক্সিডেন্ট। মা মা ভালো আছে, ভালো আছেন? উনি কোনো ওষুধ খান? মাঝে মাঝে ওই যে গিরায় ব্যথা বেদনা করে ব্যথা ওষুধ খান না রেগুলার? না নিয়মিত কোনো রোগ তো ওনার ধরা পড়ে নাই। আপনার ভাই বোনদের মধ্যে কেউ কোনো প্রেশার ডায়াবেটিস খায়? না আমি যতটুকু জানি তারা ভালো। এই ফ্যামিলিস্টটা এখানে আছে। এরপরে এক্সামিনেশনে হার্ট এন্ড সাউন্ড তো দেখলাম। মানে আপনি শেষ করলেন এই তো, হ্যাঁ, শেষ করছি। শেষ হোক তাহলে এবার আপনি এটা দেন, এই যে ইনভেস্টিগেশনটা দিয়ে দেন, আমি আবার আসি, কাগজটা দেন আমাকে, প্রেসক্রিপশনটা দেন, শুধু শেষ করে ফেলি না কন্টিনিউয়াস। এই টেস্টগুলো করলাম, এটা আপনার মতো করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম। সালাম, ভালো থাকেন। এবার আমি রিপোর্ট নিয়ে আসছি না। আসসালামু আলাইকুম ডাক্তার। ওয়ালাইকুম সালাম, বসেন মা। এই কদিন জি, কেমন জি, ছিলেন? হ্যাঁ কেমন একই রকম তো, ওষুধপত্র তো দিলেন না 2 দিন ধরে, কিছু সেই গুলাই খেলাম আর কি। একটু দেখে দেখে দেই শিওর হয়ে হ্যাঁ, যাই, হ্যাঁ, আপনার যাতে সুবিধা হয়, উপকার হয়। জি। টেস্ট যেগুলো তো আনছেন এগুলো তো সবই ঠিক আছে দেখতেছি। ও ঠিক আছে সব? হ্যাঁ, খারাপ কিছু দেখতেছি না। আপনার রক্ত শূন্যতা নাই, আপনার গলায় একটা ইয়ে টেস্ট করতে দিছিলাম যে এখান থেকে হয়, সেটা একটা আমাদের ওই থাইরয়েডের কথা একটু এক্সপ্লেইন করে আমরা অনেক সময় আপনি বলেন প্লিজ। যে গলায় এটা একটু টেস্ট করতে দিছিলাম। ডোন্ট বি গলায় ফ্রাস্ট্রেটেড, you may do the wrong, no problem, please carry on. আমাদের এখানে কেমিক্যাল শব্দটাই আমরা ব্যবহার করি। বলেন, বলেন। শরীরে control করতে Please, carry on. chemical আছে, এই কেমিক্যালটা ডিস্টার্ব করলে এরকম হয়। ও কেমিক্যালি গন্ডগোল করতে পারে, বলে এর জন্য আমরা এগুলো আছে নাকি এর আমার? মধ্যে একটা টেস্ট করে দেখছি আপনার নাই, ভালো ও আছে। আচ্ছা আচ্ছা তাই। আপনি ডায়াবেটিসটা টেস্ট করে দেখছিলাম, দেখলাম ওইটাও আপনার নাই। হ্যাঁ, ইসিজিটা কিছুই নাই তাহলে? ইসিজিটাও ভালো। তো আপনি সবকিছুই ভালো আছে, আপনি একটু আলহামদুলিল্লাহ বলতে পারেন। তো তারপরে আপনি কিন্তু কষ্ট আছে। আচ্ছা হ্যাঁ, এটা না হলে তো আপনি আমার কাছে আসেন। হ্যাঁ জি 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 জি। তো আমরা এত কিছু যদি না পাই তাহলে আমরা মনে করতে পারি যে আপনার মাসিকের থেকে বঙ্গের থেকে এটা হচ্ছে। ও হ্যাঁ, এটা তাই। আমাদের কাছে তাই মনে হচ্ছে যে আমরা খারাপ কিছু পাইনি। তাইলে যেটা স্বাভাবিক যে মাসিক বন্ধ হয়ে গেলে মহিলাদের কিছু কিছু অসুবিধা হয়, তার মধ্যে একটা এরকম বুক ধরফর করে, ঘাম দেয়, শরীর ঝিমঝিম করে, কিছুক্ষণ সময় থাকে। আমি কিন্তু এক্সপ্লেইন করছি তাকে, কিছুক্ষণ সময় থাকে, তারপর আস্তে আস্তে আবার বন্ধ হয়ে যায়, আবার কিছুক্ষণ পরে হতে পারে এরকম। ও আচ্ছা আচ্ছা, এটা মানে ভবিষ্যতে বেশি খারাপ কিছু হয়ে যাবে না তো? হ্যাঁ, এখন মা এটা খারাপ কিছু না, এটা তো আল্লাহ এইভাবে তৈরি করছে, এইভাবেই মাসিক বন্ধ করছে, এইভাবে এটা হয়। হ্যাঁ, তো আপনি যত দিন যাবে তত আপনি ভালো হতে থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনো ওষুধপত্র লাগবে না? এটার জন্য একেবারে নির্দিষ্ট কোনো ওষুধ উপায় নাই, আচ্ছা বা দিতেও হয় না, দেও নেই। আর যদি দিতে হয় তাইলে আপনাকে আমাদের আবার একজনের কাছে যেতে হতে পারে, যদি উন্ডা দেয় দিতে পারে। সেটা হচ্ছে যে স্ত্রী রোগ দেখে উন্ডা দেয়, আপনি মনে করলে তাদের কাছে যাইতে পারেন, না হলে আপনি কয়েকটা দিন দেখতেও পারেন। হ্যাঁ, ওপেন রাখলাম যাওয়া। আপনি কমেন্ট করেন, শেষ করেন। আচ্ছা, আপনাকে আমি আপাতত কিছু ভিটামিন লিখে দিলাম, এটা খান।
হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ভিটামিন তো খাচ্ছিলাম, আপনি আরো ভালো আবার একটু ভিটামিন খান, দেন। একটু ভালো ভিটামিন দিচ্ছি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, একটু অবশ্যই। খান। লোকজন তারপর দেখেন, ক্যালসিয়াম খাই শুনেছি এই ব্যথার জন্য, আমি কি হ্যাঁ, খেতে ওটা পারি? খেতে পারেন। আর একটা কাজ করবেন, আমার সেটা- আত্মীয় একজন লন্ডনে থাকে, ওনার সাথে কথা বলছিলাম, উনি বললেন যদি ভালো ভিটামিন পাঠাবে, এগুলো খাইতে পারবো? একটু আয়না দেখায়, আমি দেখে দেবো। ও দেখাবো, আচ্ছা একটু ভালো। দেখায়, আমি দেখে দেবো। আমি সিরিয়াল পাবো তো আপনার দেখানোর জন্য? অবশ্যই পাবেন, কেন পাবেন? আচ্ছা আচ্ছা, ঠিক আপনি আছে। আমার রুগী দেখা কেন পাবেন? আচ্ছা হ্যাঁ, আচ্ছা, অবশ্যই দেখতে দেখা পাবেন। আর এইগুলো একটু খাওয়ার পরে আপনি দেখেন যে মাসখানেক দেখেন কিরকম আচ্ছা, থাকছে। আচ্ছা। তারপর যদি দেখেন খারাপ, ভালো হচ্ছেন না, তাহলে আমাকে একটু ইয়ে করতে পারেন, অবশ্যই মানে করবেন। ভালো না হলে আসবো আপনার কাছে? অবশ্যই আসেন। ভালো হলে আসবো না? ভালো হলে আপনি যদি মনে করেন কোনো কারণে আসবেন, অবশ্যই আসবেন। ও কেন আচ্ছা আসবেন? আচ্ছা। আমার টেলিফোন নাম্বার সামনে দেওয়া আছে, প্রেসক্রিপশনে থাকে। ও আপনার নাম্বার এটা? আমার নাম্বার এখানে মোবাইল নাম্বার? মোবাইল নাম্বার এইটাকে আপনি কিন্তু রাত্রে 9টার মধ্যে টেলিফোন করবেন। অনেক সময় ধরতে পারি, অনেক সময় ধরতে পারি না, আবার নতুন করে ট্রাই করবেন। না তবুও ডক্টর ভালো বলেছেন, হ্যাঁ। আপনাকে অনেক ধন্যবাদ, একটা নাম্বার দিলেন, আমি আপনাকে ফোনে হয়তো পাবো। আচ্ছা ঠিক আছে, ঠিক এই আছে। ঠিকই। জি, এটা জি, কি আপনি দরকার হলে মাসখানেক পরে আমার সঙ্গে আবার একটু যোগাযোগ করেন, যদি ভালো না হয়। আচ্ছা। আর ভালো হলেও আপনি জানাই দিন, যদি মনে করেন যে ডাক্তার সাহেব আপনি এটা ভালো হয়ে গেছেন, ভালো হয়েছে, এটা একটু জানেন, আমার খুশি লাগে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ডাক্তার, তাহলে আমাকে দিবেন কাগজটা। এই হলো এপিসোড না, রোগী এবার সালাম দিয়ে চলে গেল। এখানে আরেকটা কাজ আছে, আরেকটা কাজ হলো আইডিয়া, কনসার্ন, এক্সপেকটেশন। স্যার বুঝে ফেলেছেন। আপনি কিন্তু জিজ্ঞেস করলেন না যে মানে ভেতরে উনি কি ভাবছেন। আপনি হয়তো রিপোর্ট বললেন, ইসিজি ইন জেনারেল বললেন, তাই না? বুক ধরফর করেছে, ব্যথা ব্যথা হয়েছে, আপনি কি ভাবছেন? রুগীকে শেয়ার করতে দিই। আপনি এই জায়গাটুকু করেন তো, এটা কিন্তু ভাইটাল, যদিও আমরা অভ্যস্ত না আমাদের এডুকেশনে। একটু একটু করেন তো। আমি জিজ্ঞেস করলাম, বা আমিও করতে পারি যে আপনি কি ভাবছেন আমার কি হয়েছে, এটার উত্তরেও আপনি উল্টা প্রশ্ন করতে পারেন, অথবা আপনি রুটিনলি প্রশ্ন করতে পারেন। রুটিনলি হিস্ট্রি করেন, করেন। আপনি তো বুক ধরফর করতেছে, খুব একটু ডিস্টার্ব হতেছে, হ্যাঁ, জিম করছে। আচ্ছা মা, আপনার কি মনে হয় আপনার এমন কি হয়েছে? আসলে ডাক্তার তো আমি মনে করি না, আমার ফোলার বাপে বলছে যে তোমার বোধহয় হার্টের রোগ হয়েছে, ডাক্তার কাছে যাও, বুক ধরফর করে গেলে। হ্যাঁ, খারাপ বলেনি, উনিও ঠিকই বলছেন। হ্যাঁ, তো আমরা ওই জায়গাটা একটু দেখবো, পরীক্ষার সময় করে দেখবো, আবার একটু টেস্ট করেও দেখবো। হ্যাঁ, আপনি কি মনে করছেন ডাক্তার আমার হার্টের রোগ হয়েছে? আপনি বুক ধরফরের কথা বলছেন, তো আমাদের একটু হাঁটতে তো দেখতেই হবে। ও আচ্ছা আচ্ছা, এ তো খারাপ খবর না ডাক্তার, তাড়াতাড়ি করে না, নাহলে তো হঠাৎ করে মরে গেলে কি হবে? না, হঠাৎ করে মরবেন না, ইনশাআল্লাহ। ডাক্তার কাছে আসছেন, একটা ব্যবস্থা আমরা করবো। আপনি যখন ইয়ে হয়েছে আপনার উনি বলছে যখন, আমরা একটু দেখবো ওটা তার ইয়েটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। লাস্ট কোশ্চেনটা বলে শেষ হয়ে যায়, সেটি হলো আপনি কি আরো কিছু জানতে চান? ডু ইউ লাইক টু আস্ক এনিথিং মোর, ডু ইউ লাইক টু অ্যাড এনিথিং মোর? এটি হলে হবে কি, হয়তো আমার আরো দরকারি কথা আমি ভুলে গিয়েছি, কিন্তু রোগী আমাকে বলে দিল। এটা আইডিয়া কনসার্ন এভাবে চলে আসতে পারে, অথবা আমার একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন হয়তো কোনো কারণে খেয়াল করি না, এটা বলে দিতে পারে। ঠিক আছে, করেন তো, বেরিয়ে আসবে কিন্তু এখন। মানে শেষ নাই কনসালটেশনে, কিন্তু আমাকে একটা টাইমে লিমিট করতে হবে। স্যার আমি জানি 15 মিনিট হয়ে গেছে কিনা, প্রায় হয়ে গেছে, আমি শেষ করে দিই, আমাদের আরেকটা সেশনে যাবো। তো এই যে ওষুধপত্র দিলাম, ইয়ে করলাম, আপনি সবকিছু মনে হয় তো বলছিল যে আপনি যে ইয়ে আছে, আপনি কি আর কিছু বলার আছে যে আমরা মনে করতেছি যে হার্টের ডিসিজ ভালো পাইছি? ও হ্যাঁ হ্যাঁ ডাক্তার, আপনি তো রিপোর্ট সবই করেছেন, আপনি তো আসলে খুবই ভালো ডাক্তার, সবই বুঝে ফেলেছেন। আসলে ডক্টর যদি কিছু মনে না করেন একটা জিজ্ঞেস করতে পারি? পরীক্ষা টরীক্ষায় তো অনেক টাকায় খরচ হয়ে গেল, কিছুই পাওয়া গেল না, আমার পোলার বাপের কাছে যায় যদি বলি যে সবই ঠিক, উনি বলতে পারে যে ডাক্তার হুদাই টাকাগুলো খরচ করছে, এমন না করলে কি হইতো না? মানে এটা তো এই যে একটা নিয়ে বলে আসছেন যে হার্টের হতে পারে, আমি ইসিজি না দেখলে কেমনে করে বলবো? হ্যাঁ, আপনি তো রক্ত পরীক্ষা করলেন ডাক্তার, ইসিজি করলে কি হইতো না? হ্যাঁ, শুধু রক্ত পরীক্ষা করছে, আপনার বয়স হয়ে গেছে একটুখানি, ধরেন 50। তা আমাদের দেশে 50-50 সেই সময়গুলোতে এত কষ্ট জীবনে করছেন, সংসার ইয়ে করছেন, এই চাপের চোটে অনেক সময় ডায়াবেটিস হয়েছে, সেটাও তো একটু আমরা দেখলাম। ও হ্যাঁ। আচ্ছা, তো ডাক্তার আমি কিন্তু আরেকবার আসলে ফিশ ছাড়াই দেখাবো কিন্তু আপনাকে, কি বলেন? পারে আমি খাবো কিটা। আচ্ছা ডাক্তার, ঠিক আছে, আবার আসবনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো থাকেন না। থ্যাংক ইউ। শেষ হলো না? I tried my best to create the reality, হয়তো আপনারা আরো ভালো পারবেন। হ্যাঁ স্যার, এবার কি